নিহার আর মিহি মেঝেতে ভালো করে গন্ধ শুকে দেখে সেখানে সত্যিই একটা কেরোসিন ছিল। নিহানের এখনো বিশ্বাস হয় না কেউ তার বাড়িতে এসে তার মায়ের রুমের মেঝেতে কেরোসিন ঢেলে আগুন লাগাতে পারে। নিহান বলে, এই জন্যই তো সেদিন ঘরে এত আগুন লেগেছিল। আপনার সন্দেহ ঠিক মিহি, কয়লার আগুনে পুড়ে ঘরে এত পরিমাণে আগুন লেগে যেতে পারে না। কিন্তু এই কেরোসিনটা রুমে কে দিল? আর মম সেটা খোঁজ পেল না কেন? নিহানের কথা মিহি বুঝতে পেরে সত্যি কেরোসিনের কখন রুমে আসলো? মিহি বলে, আপনার কথা ঠিক, তবে আমাদের বউভাতের দিন বাড়িতে অনেক মানুষ ছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে কেউ মমের রুমে কেরোসিন দিয়েছে। তবে অবাক করা বিষয় হলো কেরোসিনের একটা গন্ধ থাকে। যদি কেরোসিন পুরো রুমে ছড়িয়ে থাকে তাহলে মম সেটার গন্ধ পায়নি কেন? হয়তো ম্যাম এই রুম থেকে যাওয়ার পর কেরোসিন দেওয়া হয়েছে, এই রুমে সেটা হতে পারে। কিন্তু মম বলেছে যে সে শাড়ি বদলাতে একবার রুমে ঢুকে। যদি একবারও মম রুমে আসে তাহলে সাথে সাথে তার নাকে গন্ধ যাওয়ার কথা। কিন্তু অদ্ভুতভাবে মম কিছু বুঝতে পারে না। সব কিছু কেমন যেন অদ্ভুত লাগছে। মনে হচ্ছে এই রহস্য অনেক দূর অবধি নিয়ে যাবে। মিহি আর নিহান একটু সময় সেই পুরা রুমে অবস্থান করলেন, কিন্তু তেমন কিছু খুঁজে পায়নি। আর রাত অনেক হয়ে গেছে, সকালে নিহানের কাজ রয়েছে, তাই তাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। তাই নিহান আর মিহি সেই রুম থেকে বাহির হয়ে নিজেদের রুমে চলে যেতে থাকে। কিন্তু হঠাৎ করে যাওয়ার সময় কারো সাথে ধাক্কা লাগে। মহিলার গায়ে চাদর পরা, অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না। মিহি তার হাতে থাকা লাইট সেই মহিলার মুখের সামনে ধরে। তবে হানিয়া শিকদারকে দেখে নিহান অবাক হয়ে জিজ্ঞেস করে, মম, তুমি এখানে এত রাতে কি করছো? আর তোমার শরীরের এই রকম চাদর দিয়ে মোড়ানো, কোথাও যাচ্ছ তুমি? এই অসুস্থ শরীরে কোথায় যাও তুমি এত রাত 3টার সময়? হানিয়া বেগম একটা স্বপ্ন ডুব গিলে কি বলবে সে ছেলেকে, কোথায় গিয়েছিল সে? সত্যি কথাটা নিহানকে কিছুতেই বলা যাবে না, তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। হানিয়া বেগম বলে, আসলে আমি পানি খেতে নিচে এসেছি। আসলে সারা রুমে পানি দিতে ভুলে গেছে, তাই এত রাতে নিচে আসতে হলো। আর গায়ে চাদর রয়েছে কারণ এখন অনেক রাত হয়েছে, তাই ঠান্ডা লাগছে, শরীর অসুস্থ হয় তাই হয়তো। মিহি পাশে দাঁড়িয়ে রয়েছে। সে হানিয়া বেগমের হাতের দিকে খেয়াল করে। ওনার হাতে কোনো পানির বোতল নেই। পানির বোতল ছাড়া এত রাতে কী করে পানি আনতে যায়? বিষয়টা কেমন অদ্ভুত। হানিয়া বেগম মিহির দিকে দেখে, তবে এত রাতে নিহান আর মিহি কী করছে এই অন্ধকারে? হানিয়া শিকদার বলে, নিহান, তুমি আর মিহি এত রাতে কী করছো এখানে অন্ধকারে? প্রায় 3টা বাজতে চললো, এত রাতে বাহিরে কেন তোমরা? মিহি আর নিহান একে অপরের মুখের দিকে তাকিয়ে দেখে হানিয়া শিকদারকে তারা সত্যি বলতে পারবে না, কারণ এইসব রহস্যের কথা শুনে উনি হয়তো ভয় পেয়ে যাবেন। আর ওনাকে মারার পিছনে এই বাড়ির কেউ রয়েছে, সেটা জানলে কষ্ট পেতে পারেন। আর পরিবারের মধ্যে সন্দেহ সৃষ্টি হবে। তাই আসল অপরাধীকে সেটা না জানা অবধি কাউকে কিছু জানানো যাবে না। এবার মিহি কথার উত্তর দেয়, আসলে মম, আমার শরীরটা হঠাৎ করে খারাপ লাগছিল, তাই ঘরে দম বন্ধ হয়ে আসছিল, সেই জন্য বাহিরে এসেছি। আর রুম থেকে বাইর হওয়ার সময় উনি খোঁজ পেয়ে যান, তাই এসেছে। ও আচ্ছা, তোমার শরীরের কি দোষ বলো? যা যা হচ্ছে এই বাড়িতে, আর আমাকে বাঁচাতে গিয়ে তোমার সমস্যা হচ্ছে। তবে এখন অনেক রাত হয়ে গেছে আর বাহিরে থেকে কাজ নেই। যাও রুমে গিয়ে একটু ঘুমানোর চেষ্টা করো, দেখবে ঠিক হয়ে যাবে। নিহান, যাও মিহিকে নিয়ে রুমে যাও। হানিয়া শিকদার এই কথা বলে চলে যায়। মিহি আর নিহান ওনার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। নিহান বলে, মিহি কেন যেন মায়ের কথা বলা বিশ্বাস হলো না। আমার এত রাতে পানি খেতে বের হয়েছে আর সাদর শুধু শীতের জন্য পেঁচিয়ে রয়েছে। কথাগুলো যেন অদ্ভুত, কেন যেন মনে হচ্ছে মম কিছু তো লুকিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। কিন্তু সেটা কি? ঠিক বলেছেন, মামের কথাটা বিশ্বাস আমারও হয়নি। মম পানি খেতে নিচে গেছে, কিন্তু হাতে পানির কোনো বোতল নাই। আর এই মমকে কেন কেউ মারতে চায়, এটা কোনো কথা বা জিনিস রয়েছে মম আমাদের থেকে লুকিয়ে যাচ্ছে, আর সেজন্যই এই আক্রমণ হচ্ছে। কিন্তু কি সেটা বুঝতে পারছি না। আচ্ছা চলুন মিহি, অনেক রাত হয়ে গেছে, রুমে যেতে হবে। আপনার শরীরের অবস্থা ভালো না, ডক্টর বলেছে ভালো করে ঘুমাতে, তাই চলুন।
মিহি আর নিহান নিজেদের রুমে চলে যায়, তবে মিহির চোখে ঘুম নেই। কোনো যেন সব রহস্য তার মাথা থেকে যাচ্ছে না। নিহান বিষয়টা খেয়াল করে মিহির সোফার কাছে গিয়ে যায় আর ওর মাথায় হাত রেখে বলে, মিহি, একটা কাজ করেন, আপনি ঘুমিয়ে পড়েন, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিই, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন। আরে না, কি করছেন, এসবের কোনো দরকার নেই, আপনি যান ঘুমিয়ে পড়েন। আমি ঠিক আছি মিহি, আমি জানি আপনার ঘুম আসবে না, এইসব রহস্য, আগুন, এইসব কথা মাথায় ঘুরপাক খাবে, তাই মাথায় হাত বুলিয়ে দেই, ঘুমিয়ে পড়ে। আপনার শরীর অসুস্থ, ঘুম খুব দরকার। নিহানের কথা শুনে মিহি আর কিছু বলে না, সে চুপচাপ সোফায় শুয়ে পড়ে। নিহান সুন্দর করে মিহির মাথা টিপে দেয়। মিহির বেশ শান্তি লাগছে। সত্যি আজকে ওর ঘুম আসতো না, কিন্তু নিহান সেটা কি করে বুঝে গেল? মিহি মনে মনে বলে, আব্বু, আমি জানি না তুমি আমার জন্য কেমন ছেলে খুঁজে বের করবে, কিন্তু দয়া করে ওনার মতো কাউকে আমার জন্য ঠিক করো, যাকে দেখে মনে হবে এই মানুষটা আমার, যে আমার মনের মুখে বলা কথা আগে বুঝতে পারবে। সত্যি নিহান, আপনার মতো হয়তো কেউ কখনোই মিহির এত খেয়াল রাখতে পারবে। এত ভালো কেন আপনি, যে আপনার থেকে দূরে থাকা যায় না? নিহান এইসব কথা ভেবে ভেবে ঘুমিয়ে পড়ে। নিহান সুন্দর করে মাথা টিপে দেয়। মিহি ঘুমিয়ে পড়েছে দেখে নিহান উঠে দাঁড়ায়। এখন শীতকাল, তাই বাহিরের ঠান্ডা বাতাসে মিহির শীত করছে। নিহান আলমারি থেকে একটা কম্বল নিয়ে এসে মিহির শরীরের উপর দেয় আর বলে, মেয়ে, হয়তো আপনার সাথে আমার বিয়ে না হলে আমার জীবনে এমন বুঝদার আর শান্ত মেয়ে আসতো, কিন্তু তার সাথে আমি কখনো এতটা সুখী থাকতে পারবো না। কি করে যে আপনি আমার এত কাছে চলে আসলেন, সত্যিই বুঝতে পারি নাই মিহি। যদি কখনো আপনি আমাকে ছেড়ে চলে যান, নিজেকে কি করে সামনে নেব সেটা সত্যিই আমি জানি না। মিহি এখন গভীর ঘুমে আচ্ছন্ন, তাই নিহানের কোনো কথা তার কানে যাচ্ছে না। নিহান মিহিকে একটু বেডে শুয়ে পড়ে। সকাল 7টা বেজে গেছে। বাহির থেকে আসা এক মুঠো সোনালি রোদে ঝিলিক জানালার কাজ ভেদ করে মিহির ঘুমন্ত মুখে পড়ে। মিহির চোখ খুলে যায়। এখন সে বেশ সকালে ঘুম থেকে ওঠে, যেহেতু এটা তার শ্বশুর বাড়ি, তাই। মিহি ঘুম থেকে উঠে নিজের গায়ে কম্বল দেখতে পেয়ে বুঝতে পারে এটা নিহান হয়তো রাতে দিয়েছে, কারণ মিহির মনে আছে সে কম্বল নিয়ে ঘুমায় নেই। মিহি একটা মিষ্টি হাসি দিয়ে বেডে ঘুমিয়ে থাকা নিহানকে দেখে। নিহানের ঘুমন্ত মুখ দেখে মিহি মায়ায় পড়ে যায়। সে উঠে নিহানের কাছে যায়, ওর বেডের কাছে বসে। মিহি হাত দিয়ে নিহানের মুখে একটু আলতো করে ছুঁয়ে দেয় আর বলে, এই খাটাস লোকটা সময়ের সাথে সাথে ভালো হয়ে যাচ্ছে। কেন যেন মনে হচ্ছে এই লোকটা কে আজ ছেড়ে যাওয়া যাবে না, কিন্তু আব্বুকে কি করে সত্যি কথাটা বলবো সেটা বুঝতে পারছি না। যা খাটাস বাপ আমার বিয়ে বিয়ে করে মাথা খারাপ করে ফেলছে, আর অন্যদিকে তার মেয়ে আরেকজনের সাথে সংসার করছে। কি যে হবে আমার ভবিষ্যতে কে জানে। অন্যদিকে রায়ানার নিয়া বিয়ে করে ফেলেছে, তারা একটা বাড়িতে লুকিয়ে রয়েছে। তবে রায়ানের ব্যবহার দিন দিন কেমন যেন খারাপ হয়ে যাচ্ছে। কালকে সারা রাত সে ঘরে ফিরে আসে নাই। নিয়া ওর জন্য অপেক্ষা করে বসে থাকি, কিন্তু পুরো রাত পার হয়ে যায়। রায়ানের আসার খবর নাই। সকালে সে বাড়িতে আসে। যখন রুমে ঢুকতে যাবে তখন নিয়া গেটের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, রায়ান, কোথায় ছিলে তুমি সারা রাত? তোমাকে 100 বার ফোন করেছি, ফোন ধরলে না কেন আমার? কি হলো বলো, সারা রাত কোথায় কাটিয়ে এসেছো? রায়ান নিয়ার কথা শুনে ওর দিকে রাগি চোখে দেখে, কিন্তু নিয়া সেটা ভয় পায় না। রায়ান বলে, আমি কোথায় ছিলাম সেটা কি তোমাকে বলতে হবে? আর ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে, তাই ধরতে পারি নাই। এখন সরে যাও, আমি ঘুমাবো। নিয়ার নাকে একটা গন্ধ আসে। ভালো করে খেয়াল করে দেখে রায়ানের শরীর থেকে আসছে। মনে হচ্ছে মদের গন্ধ। তাহলে কি রায়ান মদ খেয়েছে? নিয়া বলে, রায়ান, তোমার বিষয়ে জানার অধিকার আমার রয়েছে, কারণ আমি তোমার বউ। আর তুমি কি মদ খেয়েছ? এরকম গন্ধ আসছে কেন তোমার শরীর থেকে? আর তোমার শরীরের এই কি অবস্থা দেখে মনে হচ্ছে সারা রাত নাচানাচি করেছ। সত্যি করে বলো তো, তুমি কোথায় ছিলে সারা রাত? রায়ানের নিয়ার এইসব কথা শুনতে ভালো লাগছে না, তাই সে নিয়াকে ধাক্কা দিয়ে রুমের ভিতরে চলে যায়। শুধু একজনের জন্য এই নিয়া নামের ঝামেলাকে সে বিয়ে করেছে, না হলে এই মেয়েকে তার সহ্য হয় না। নিয়া খেয়াল করে রায়ানের চোখ লাল, মানে সত্যি রায়ান মদ খেয়েছে। নিয়া মনে মনে বলে, তাহলে কি তোমাকে বিয়ে করে ভুল করেছি রায়ান? আমি পরিবারের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে
নিজের জীবনটা শেষ করে দিয়েছি। রায়ান গিয়ে বেডে শুয়ে পড়ে, কারণ সে সারা রাত ঘুমাতে পারেনি, তাই তার চোখ লাল হয়ে গেছে। নিয়ে চোখের জল মুছে রায়ানের পা থেকে জুতা খুলে দেয়। তারপর উঠে রায়ানের মাথা বালিশে রাখে, কিন্তু যখন বিছানা ছেড়ে উঠে যাবে তখন হঠাৎ রায়ানের শার্টের দিকে নজর পড়ে তার। রায়ানের শার্টে একটা লিপস্টিকের দাগ ছিল। নিয়া বলে, রায়ান, তোমার শার্টের মধ্যে এই দাগ কোথা থেকে এসেছে? এটা লিপস্টিকের দাগ মনে হচ্ছে। সত্যি করে বলো তুমি রায়ান। রায়ান, সারা রাত কোথায় ছিলে তুমি? কার সাথে ছিলে বলো? নিয়ার কথাগুলো সত্যি এবার রায়ানের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। কেন সে এই নিয়াকে বিয়ে করতে গেল? রায়ান রাগী চোখে তাকিয়ে বলে, আমি সারা রাত কোথায় ছিলাম সেটা তোমার জানার বিষয় না। আর যদি কারোর সাথে রাত কাটিয়ে আসি তাহলে তোমার কি? ঘরের বউর মতো থাকে, অতিরিক্ত বিষয় কথা বলতে যেও না, ঠিক আছে? রায়ানের এই জবাবটা নিয়ার পছন্দ হয়নি। রায়ানের মন মানসিকতা দেখে নিয়ে অবাক হয়ে যায়। মানে রায়ান সারা রাত অন্য কারোর সাথে কাটিয়ে আসবে আর নিয়া তার বউ হয়ে এই কথাটা জিজ্ঞেস করতে পারবে না। নিয়া বলে, রায়ান, তুমি কি বলতে চাও ঘরের বউ হয়েছি বলে কি তোমার বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করতে পারবো না? আর তোমার যদি অন্য কারোর সাথে রাত কাটানোর মতো ইচ্ছা থাকে তাহলে আমাকে বিয়ে করতে গেলে কেন? কেন আমার জীবন নষ্ট করেছো বলো রায়ান? কেন আমাকে ভালোবাসতে গেলে? নিয়ার কথা শুনে রায়ান হাসে। মানে ও নিয়াকে ভালোবেসে বিয়ে করেছে? রায়ান বলে, নিয়া তুমি কি বললে? ভালোবেসেছি? তাও আবার তোমাকে? ওহ নিয়া, নিজের মনের মধ্যে আর কত ভুল ধারণা রাখবে বলো? আমি কখনো তোমাকে ভালোবাসিনি। এটা শুধু একটা ফাঁদ ছিল তোমার জন্য, যাতে আমি তোমাকে বিয়ে করব। আমাকে বিয়ে করো, তোমার পরিবারের একজন হতে পারে আমি, আর ওই নিহান শিকদারের মান সম্মান সব ডুবাতে পারি। সেই জন্য শুধু তোমাকে বিয়ে করা। রায়ানের কথা শুনে নিয়ার নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। সত্যি রায়ান কখনো তাকে ভালোবাসে নাই, সব নাটক ছিল। নিয়া বলে, তোমার কি শত্রুতা ছিল আমার পরিবারের সাথে? আর নিহান ভাই তোমাকে সবসময় নিজের ভাইয়ের মতো বিশ্বাস করতো। তুমি কি করে করতে পারলে আমার পরিবারের সাথে এরকম? কি করে? আমি তোমার সাথে আর এক মুহূর্ত থাকবো না, এক্ষুনি চলে যাব। নিয়া যখন চলে যাওয়ার জন্য পা বাড়ায় তখন রায়ান ওর হাত ধরে ফেলে আর বলে, আরে নিয়া, তুমি কি মনে করেছো তুমি চলে যেতে চাইবে আর আমি তোমাকে যেতে দিব? কি করে ভাবলে কথাটা? শোনো, এই বাড়ির চারপাশে 100-র চেয়ে বেশি সিকিউরিটি রয়েছে, আর পুরো বাড়ি সিসিটিভি লাগানো হয়েছে। সো পালানোর চেষ্টা না করে চুপচাপ এখানে থাকো, আর না হলে এই রায়ান কি করতে পারে সেটা তুমি ভাবতে পারবে না। মিহি আর রিহান রাতে অনেক দেরি করে ঘুমায়, যার কারণে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায়। তবে তারা উঠে ফ্রেশ হয়ে একসাথে নিচে যায়। সারা খাবার বেড়ে দিচ্ছে সবাইকে। মিহি নিচে গিয়ে বলে, সারা ভাবি, দাও আমি তোমাকে খাবার বেড়ে দিতে সাহায্য করি। আর মা কোথায়? ফুফুমণি, জায়ান ভাই ওরা খাবে না? আসলে হানিয়া বেগম নিচে এসে খাবার খেতে চায় নাই, আর ওনার ঘুম এখনো ভাঙে নাই। কালকে অনেক রাত করে ঘুমিয়েছে। তবে নিহানের ফুফি জাকিয়া বেগম নিচে আসার বলে, কি হলো, খাবার হয়েছে নাকি আরো সময় লাগবে? না মা, খাবার হয়ে গেছে, আসুন খেতে বসুন। জাকিয়া বেগম একবার আর চোখে মিহিকে দেখে সেও সারাকে সাহায্য করছে খাবার পরিবেশন করতে। সারা মিহিকে বারণ করে তাকে সাহায্য না করতে, কারণ মিহি অসুস্থ, কিন্তু মিহি তাও সাহায্য করে। জাকিয়া বেগম বলে, তা নতুন বউ কি যেন নাম তোমার? মিহি, তাই না? আজকে তুমি কাজ করছো, হঠাৎ করে মনে পড়ে গেল না তুমি কি এই বাড়ির বউ? বিয়ের পর থেকে একদিনও রান্নাঘরে যাও নাই। তা তুমি কি মনে করো তুমি পায়ের উপর পা তুলে বসে থাকবে আর সবাই তোমাকে রান্না করে খাওয়াবে? নিহান তার ফুফির কথা শুনছিল। আসলে খাবার নিয়ে আসতে একটু সময় লাগছিল, তাই নিহান টিভি দেখতে থাকে। মিহি জাকিয়া বেগমের কথা শুনে তেমন একটা মনে করে না। সত্যি তার কাজ করা উচিত ছিল। মিহির বিয়ের যেমন করেই হোক না কেন এটা তার শ্বশুর বাড়ি, সেটা মনে রাখা উচিত ছিল।
মিহি বলে, সরি ফুপি, আসলে এতদিন বিয়ে অসুস্থতার রেজাল্টের জন্য কাউকে কোনো কাজে সাহায্য করতে পারিনি, তবে এখন থেকে সারা ভাবিকে সব কাজে সাহায্য করব। আর এখন কলেজও বন্ধ, আর সমস্যাও হবে না। নিহান মিহির দিকে দেখে। সে মনে করছিল মিহি হয়তো ফুফির কথা শুনে মুখের উপরে জবাব দিবে, কিন্তু তা হলো না। সে সুন্দর করে কথা বলল। মনে হয় মেয়েটা এই কয়েকদিনে ঝগড়া করার অভ্যাসটা বাদ দিয়ে দিয়েছে। মিহি বলে, আসুন খাবার খেয়ে নেন। নিহান টিভি অফ করে খাবার খেতে টেবিলে বসে যায়। সারা রান্নাঘরে যায়। আসলে হানিয়া বেগমকে খাবার দিতে হবে। সারা খাবার থালায় সাজিয়ে পাশে রাখা একটা কর্মচারীকে বলে, যাও এই খাবারটা বড় মামির রুমে দিয়ে আসো, আর সাবধানে যাবে। কর্মচারী সেই খাবারটা নিয়ে যায়, কিন্তু হঠাৎ করে তার ফোনে কারো কল আসে। সেটা ওর মায়ের ছিল। তাই সে পাশে থাকা একটা টেবিলে খাবার রেখে দূরে গিয়ে তার মায়ের সাথে কথা বলে। হঠাৎ ছায়ার মতো কেউ একজন সেই খাবারের একটা ওষুধ ঢেলে দিয়ে খাবারে মিশিয়ে দিয়ে চলে যায়। কর্মচারী আবার ফিরে এসে খাবার নিয়ে হানিয়া বেগমের রুমে আসে আর বলে, ম্যাডাম আপনার খাবার। রাখো, আমি ফ্রেশ হয়ে আসি। হানিয়া বেগম ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। কর্মচারী নিচে চলে আসে। ছায়ার মতো একটা লোক কাউকে ফোন করে বলে, বস এবার কাজ হয়েই যাবে, আর মিহি নিচে রয়েছে, সো হানিয়া শিকদারকে কেউ বাঁচাতে পারবে না। হানিয়া বেগম ফ্রেশ হয়ে এসে একটু রেডি হয়ে এসে খাবারের থালা তুলে নিয়ে সেখান থেকে খেতে থাকে। আর ছায়ার মতো লোকটা দরজার আড়াল থেকে সেটা দেখে হাসতে থাকে আর বলে, হানিয়া শিকদার, এবার তোমাকে মরতেই হবে, আর তোমার লুকানো সেই জিনিস আমাদের হবে। সো মরার জন্য তৈরি হয়, সময় চলে এসেছে, বাই বাই। হানিয়া শিকদার খাবার খেয়ে নেয়। নিচে খাবার টেবিল। নিহান খেতে বসে মিহি তাকে খাবার বেড়ে দেয়। মিহি খাবার বেড়ে দিচ্ছে দেখে সারা বলে, মিহি তুমি নিহান ভাইকে খাবার দাও, আমি বরং উপরে গিয়ে দেখে আসি বড় মামির খুব কিছু লাগবে কিনা। তুমি থাকো। মিহি নিচ্ছে। মিহি কথায় মাথা নেড়ে সম্মতি জানায়। সারা উপরে যেতে থাকে সিঁড়ি বেয়ে। হানিয়া বেগমের খাওয়া প্রায় শেষ, তবে ওনার শরীর যেন কেমন লাগছে। অদ্ভুত অনুভূতি হচ্ছে, তার শরীরে ঘামছে, আর খাওয়া দাওয়া করার মতো শক্তি ওনার শরীরে নেই। তাই এমন কেন করে শরীর খারাপ হচ্ছে, এটার কোনো কারণ বুঝতে পারছে না হানিয়া বেগম। সারা দরজার কাছে গিয়ে বলে, বড় মামি তোমার কি কিছু লাগবে, তরকারি ভাত বা অন্য কিছু? কথাটা বলে রুমে ঢুকে যায়, কিন্তু হানিয়া শিকদারকে দেখে সে একটা চিৎকার করে, কারণ হানিয়া বেগম বেডে অজ্ঞান হয়ে গেছে আর ওনার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, যেটা দেখে সারা বড় মামি বলে চিৎকার করে ওনার কাছে যায়। সারা বলে, বড় মামি কি হয়েছে তোমার, কথা বলো বড় মামি, আর এই রক্ত কি করে আসছে তোমার মুখ থেকে? নিহান, মিহি কোথায়? তোমরা তাড়াতাড়ি আসো। নিহানের খাওয়া শেষ হয়ে যায়, তাই সে হাত ধুয়ে ফেলে। কবে হঠাৎ করে ওনার থেকে সারা চিৎকার শুনে অবাক হয়ে যায়। নিহান বলে, কি হয়েছে সারা ভাবি, এরকম করে ডাকছে কেন আমাদের নাম ধরে? উপরে গিয়ে, কি হয়েছে মা, ঠিক আছে তো? সত্যি তো, সারা ভাবি এরকম করে ডাকছে কেন? চলুন উপরে যাই, কি হয়েছে দেখতে হবে, তাড়াতাড়ি চলুন। মিহি আর জাকিয়া বেগম তাড়াতাড়ি করে উপরে উঠে যায় কি হয়েছে সেটা দেখতে, কিন্তু হানিয়া বেগমের রুমে ঢুকে নিহানের পা অবশ হয়ে যায়। নিজের মাকে এইরকম করে দেখে মিহি নিজেও বুঝতে পারে না সে কি করবে। নিহান দৌড়ে গিয়ে বিছানায় বসে, তার মায়ের মাথাটা কোলে নিয়ে বলে, মম কি হয়েছে তোমার? মম কথা বলো, মুখে রক্ত কেন তোমার মম? সারা ভাবে মমের কি হয়েছে সেটা বুঝতে পারছি না নিহান। বড় মামির কোনো কিছু লাগবে কিনা সেটা দেখতে উপরে আসে, কিন্তু এসে দেখি মামি এরকম করে বিছানায় পড়ে রয়েছে আর মুখে রক্ত পড়ে। তোমাদের ডাক দিলাম, মনে হচ্ছে মামি হাসপাতালে নিয়ে যেতে হবে মামিকে। নিহান নিজের মায়ের এমন অবস্থা দেখে নিজেকে শান্ত রাখতে পারছে না, কিন্তু মিহি বুঝতে পারে এখন যা পরিস্থিতি রয়েছে তাতে সব করতে হবে। ততক্ষণ নুয়া এসে পড়ে রুমে। সবার কান্নার শব্দ শুনে রুম থেকে দৌড়ে চলে আসে। মিহি নুয়া থেকে নাম্বার নিয়ে নিহানদের ফ্যামিলি ডক্টরকে কল করে। হ্যালো ডক্টর, আমি মিহি বলছি, নিহানের ওয়াইফ। আসলে মায়ের শরীরের অবস্থা খুব খারাপ, কি হয়েছে জানি না, তবে মুখ দিয়ে রক্ত পড়ছে আর অজ্ঞান হয়ে গেছে। ডক্টর কথাটা শুনে অবাক হয়ে যায়, এসব কি করে হয়ে গেল? তবে সে বলে, এসব কি বলছো মিহি, কি করে হয়েছে ওনার সাথে এরকম?
আচ্ছা, ওনাকে মনে হয় হাসপাতালে নিতে হবে। আমি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিচ্ছি। তুমি আর নিহান ওনাকে হাসপাতালে নিয়ে আসার আয়োজন করো। মিহি একবার হানিয়া বেগমের দিকে দেখে, এরপর ওনার কাছে যায়। সে এখনো ফোন কাটে নাই। মিহি গিয়ে হানিয়া বেগমের শরীর টাচ করে দেখে আস্তে আস্তে শরীর ঠান্ডা হয়ে আসলে হাত পা কেমন যেন হয়ে যাচ্ছে, একদম নীল। মিহি একটা ঢুক গিলে এরপর বলে, ডক্টর মায়ের অবস্থা খুব একটা ভালো না। যা দেখছে তাতে মনে হচ্ছে ওনাকে কেউ বিষ দিয়েছে, তাই হাত পা নীল হয়ে যাচ্ছে। হাসপাতালে যেতে যেতে পুরো শরীরে বিষ জড়িয়ে যেতে পারে, তখন কিন্তু মাকে বাঁচানো যাবে না। মিহির কথা শুনে ডক্টর নিজেও ভয় পেয়ে যায়, কারণ মেয়ে যা বলছে তাতে হানিয়া বেগমের জন্য প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। এখন যদি দেরি হয় তাহলে সামান্য সমস্যা অনেক হবে। শুধু সমস্যা না, হয়তো হানিয়া বেগমকে আর বাঁচানো যাবে না। ডক্টর বলে, মিহি তুমি আগে হানিয়াকে হাসপাতালে নিয়ে আসো। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি করতে হবে। আর শোনো, নিহানকে বলে নিজেকে শান্ত রাখতে। আমি হাসপাতালে নার্সদের বলছি রেডি থাকতে। তাড়াতাড়ি করো মিহি, আমাদের হাতে সময় নেই। মিহি নুহাকে দিয়ে ইশারা করে বলে ড্রাইভারকে গাড়ি বের করতে আর কতগুলো লোক নিয়ে আসতে। খুব তাড়াতাড়ি কিছু লোক আসে আর হানিয়া বেগমকে তুলে গাড়িতে নিয়ে যায়। নিহান কি করবে সে বুঝতে পারে না। মিহি নিহানের হাত ধরে বলে, নিহান শান্ত হয়ে যান। মায়ের এইরকম অবস্থায় কোনো ছেলে শান্ত থাকতে পারে না, কিন্তু আপনাকে থাকতে হবে। মাকে এখন হাসপাতালে না নিয়ে গেলে বাঁচানো যাবে না। তাই নিহান শান্ত হয়ে যান, নিজেকে সামলান, মাকে নিয়ে হাসপাতালে যান। সেখানে ডক্টর রয়েছে, ওনাকে সুস্থ করবে। মিহির কথা শুনে নিহানের মনে একটু জোর পায়। বুঝতে পারে তাকে এখন ভেঙে পড়লে চলবে না, নিজেকে শক্ত রাখতে হবে। তবে কেন জানি মিহির কথা শুনে মনে হচ্ছে নিহানকে একা যেতে বলছে। ও যাবে না। নিহান বলে, মিহি আপনি এরকম করে কেন বলছেন? আপনি কি হাসপাতালে যাবেন না? চলুন হাসপাতালে। এখানে কি করবেন আপনি? মিহি এই কথা শুনে নিজের মুখ গম্ভীর করে ফেলে। সে সত্যি এখন হাসপাতালে যাবে না, কারণ তার অন্য কাজ রয়েছে। মিহি বলে, না নিহান, আমি হাসপাতালে যাব না, বাসায় থাকবে। এখানে কিছু কাজ আছে আমার। শুধু এইটুকু জেনে রাখবেন, এই মিহি সবসময় আপনার পাশে থাকবে। আমি একটু পর চলে আসব। তবে মায়ের এইরকম অবস্থা কি করে হলো সেটা জানা আমার জন্য জরুরি। নিহান বুঝতে পারে মিহি হয়তো কিছুর রহস্য সমাধান করবে, তাই ওকে কিছু বলে না। হানিয়া বেগমকে নিয়ে নিহান আর বাড়ির সবাই মিলে হাসপাতালে চলে যায়। মিহি হানিয়া বেগমের রুমে রয়েছে। সে সব মনে করতে থাকে। স্বাভাবিক কথা অনুসারে হানিয়া আগে সুস্থ ছিল, তাহলে হঠাৎ করে অসুস্থ করে যাইতে পারে। মিহি কথাটা ভেবে নিচে নেমে আসে। সেখানে থাকা একটা কাজের লোককে ডাক দিয়ে বলে, আচ্ছা সকালে মায়ের রুমে খাবার নিয়ে কে গিয়েছিল? কোথায় সে? ম্যাম, ওই যে ও খাবার নিয়ে গেছে। মেয়ে সেই কাজের মেয়ের কাছে যায়। মনে হচ্ছে সে একটু ভয় পেয়ে রয়েছে। মিহি তাকে বলে, তাহলে তুমি সেই কাজের মেয়ে যাকে সারাভাবে মায়ের খাবার দিয়ে উপরে পাঠিয়েছিল? মা খাবার খাওয়ার আগে একদম সুস্থ ছিল, তাহলে খাবার খেয়ে এরকম অসুস্থ হয়ে গেল কেন? খাবারে কি মিশিয়ে দিয়েছো তুমি? মায়ের খাবারে বিষ আসলো কোথা থেকে? ম্যাম, কি বলছেন? সারা ম্যাডাম আমাকে খাবার দিয়েছে, সেটা নিয়ে আমি বড় ম্যাডামকে দিয়েছি। এর চেয়ে বেশি কিছু জানি না। আমি সত্যি বলছি ম্যাডাম। মিহি অনেকভাবে সেই কাজের মহিলার থেকে কথা জিজ্ঞেস করে, কিন্তু সে এক কথাই বলে যে সে সত্যি কিছু জানে না। মিহি বুঝতে পারে মনে হয় সে সত্যি বলেছে। মিহি বলে, আচ্ছা তুমি যখন খাবার নিয়ে যাচ্ছিলে তখন কি কেউ তোমার থেকে খাবার কেড়ে নিয়েছে বা কাউকে তোমার আশেপাশে ঘুরঘুর করতে দেখেছ? কোথা থেকেও কি খাবার রেখে চলে এসেছেন? ম্যাডাম, কোথাও খাবার রেখে চলে যায়নি, কিন্তু আমি যখন খাবার দিতে যাই তখন আমার মায়ের কল আসে, তাই খাবার টেবিলে রেখে কথা বলি। পরে এসে আবার খাবার নিয়ে যায়। এর চেয়ে বেশি কিছু জানি না। বুঝতে পারছি। এবার কি করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। অপরাধী যেই হোক না কেন, ধরা তো সেই মিহির হাতে পড়বে। অন্যদিকে নিহান নুহা সারা সবাই মিলে হানিয়া শিখদেরকে হাসপাতালে নিয়ে যায়। ডক্টর তাকে তাড়াতাড়ি কেবিনে নিয়ে যায়। নিহান বলে, ডক্টর মায়ের অবস্থা কেমন? মা কি সুস্থ হয়ে যাবে? বলল
বলুন না ডাক্তার। দেখো নিহান, তোমার মায়ের অবস্থা ভালো না, যা দেখা যাচ্ছে ওনাকে বাঁচানো সম্ভব না। আমি হতাশ করতে চাই না, কিন্তু মনে হচ্ছে হানিয়া শিকদারের মৃত্যু হতে পারে। নিহান কি করবে কিছু বুঝতে পারছে না, কিন্তু তাকে নিজেকে শক্ত রাখতে হবে, মাকে বাঁচাতে হবে। তবে ডক্টর যা বলল তাতে কি তার মা বেঁচে থাকবে? এইরকম হাজার রকমের অজানা ভয় তার মনের মধ্যে রয়েছে। নিহান পকেট থেকে তার ফোন বের করে সকালে কাজের জন্য রেডি হয়েছিল, সেই জন্য ফোন পকেটে আছে। নিহান সানবিকে ফোন করে আর বলে, সানবি, মমের খাবারে কেউ বিষ দিয়েছে, এখন মামের অবস্থা খুব খারাপ। তুমি একটা কাজ করো, আজকে আমার সকল মিটিং বন্ধ করে দাও আর থানা থেকে পুলিশ নিয়ে বাড়িতে যাও। বাড়িতে মিহি রয়েছে আর আমি মমের অবস্থা একটু ভালো হলে হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাব। সানবি নিহানের কথা মতো কাজ করে, আর নিহান আগে থেকে পুলিশ কমিশনারের সাথে কথা বলে রেখেছে। পুলিশ কমিশনার বলেছে তার একটা বাহিনী যাবে নিহানের বাড়িতে। অন্যদিকে মিহি বাড়ির দারোয়ানের কাছে যায় আর বলে, আচ্ছা এই বাড়িতে কি হচ্ছে, কে কে কোথায় কি করছে এইসব কি দেখা যাবে না? এই বাড়িতে কি একটাও সিসিটিভি নেই? দারোয়ান আসলে মিহিকে দেখে একটু ভয় পায়, তবে এই বাড়িতে তেমন একটা সিসিটিভি লাগানো নাই, কখনো কোনো সমস্যা হয় নাই, তাই দরকার পড়ে নাই। তবে বাড়ির বসার রুমে একটা ক্যামেরা রয়েছে, আসলে ওখানে অনেক ধরনের মানুষ আসে, তাই নিরাপত্তার জন্য লাগানো হয়েছে। দারোয়ান বলে, আসলে ছোট ম্যাডাম বাড়িতে তেমন একটা ক্যামেরা নেই, তবে নির্বাচনের সময় বাড়িতে অনেক লোক আসতো, পরিচিত অপরিচিত, তাই নিহান স্যার বাড়ির বসার রুমে একটা সিসিটিভি দেয়। সেটার সংযোগ এখনও রয়েছে এই কম্পিউটারে, তবে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর এখন সেটা চলে কি না বলতে পারবো না, অনেকদিন চেক করা হয় না। মিহি একটু রাগী চোখে দেখে দারোয়ানের দিকে, মানে বাড়িতে এত বড় ঝামেলা হয়ে গেছে আর উনি সংযোগ আছে কিনা তা জানেন না। মিহি গিয়ে কম্পিউটার চেক করে আজকে সকালের খাবারের ভিডিও দেখে, যদিও সেখানে সব ঠিক ছিল, বাসার ঘরে তেমন কিছু হয়নি, তবুও মিহি তাদের বিয়ের পর থেকে এক এক করে ভিডিও দেখছে। তবে হঠাৎ করে কিছু একটা তার নজরে পড়লো। মিহি সাথে সাথে জুম করে দেখে। মিহি বলে, এই তো সেই দিনের ভিডিও যেদিন আমাদের ভূপাতের অনুষ্ঠান শুরু হয় আর ওই দিন মায়ের উপর প্রথম আক্রমণ হয়। মায়ের রুমে কয়েলের সাহায্য আগুন লাগে, কিন্তু এটা কি? মিহি ভিডিও জুম করে দেখে, ভিডিওতে দেখা যাচ্ছে হানিয়া শিকদার বসে রয়েছে টেবিলে। তিনি যখন ফোনে কারোর সাথে কথা বলছিলেন তখন তার শাড়িতে একটা জগ থেকে জুস পড়ে যায়, কিন্তু অদ্ভুত বিষয় হলে এখানে কোনো জুসের জিনিস ছিল না। বিষয়টা মিহির নজরে আসে। মিহি খুব ভালো করে খেয়াল করে দেখে কেউ একজন তার হাত দিয়ে জুস ফেলে দিয়েছে হানিয়া শিকদারের শাড়িতে। হানিয়া শিকদার ফোনে কথা বলছিলেন, তাই হয়তো বিষয়টা খেয়াল করে নাই। মিহি কারো মুখ দেখতে পায় নাই, তবে তার হাতটা খেয়াল করে এরকম ড্রেস বাড়ির কাজের লোকরা পরে, বিশেষ করে মহিলারা। তার মানে বাড়ির কাজের লোকের মধ্যে কেউ একজন এই কাজটা করেছে। মিহি বলে, এই ধরনের কাপড় বাড়ির সব কাজের লোক পরে, কি করে বুঝতে পারবো এটাকে? ও গড, মিহি তোকে এই কেস সমাধান করতে হবে। মিহি আরেকটা জিনিস খেয়াল করে, সেই খুনির জামার হাতায় বেশ একটু ডিজাইন করা। সাধারণত যারা এই বাড়িতে কাজ করে সবাই নর্মাল কাপড় পরে, তার মানে যে খুনি সে হয়তো একটু আধুনিকভাবে চলতে পছন্দ করে। আর ওর হাতের মধ্যে দাগ কম, মানে সে নিশ্চয়ই পার্লারে যায়। মিহি বলে, সকল প্রমাণ দেখে যা মনে হলো খুনি একজন মহিলার, সে বেশ আধুনিকভাবে চলাফেরা করে, দামি কাপড় আর পার্লার ডিজাইন এসব পছন্দ করে। সো মিস খুনি অনেক চালাকি করে ফেলেছেন, এখন ধরা খাওয়ার পালা। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও দান, এইবার ঘুঘু তোমার বহিব পড়া। হাসপাতালে সবাই অপেক্ষা করছে, হানিয়া বেগম কেবিনের ডক্টর বের হচ্ছে না। নিহান বসে রয়েছে, তার কপালে বিন্দু বিন্দু ঘাম রয়েছে। এখানে মিহিও নাই যে তাকে সান্ত্বনা দিবে। তবে একটু সময় পর একজন ডক্টর বের হয়ে এসে নিহানকে দেখে ছুটে যায়। নিহান বলে, ডক্টর মায়ের অবস্থা কেমন? কি হয়েছে মমের? শরীর থেকে কি বিষ বের করতে পারছেন? ডক্টর বলুন কি অবস্থা এখন? আমার মম কি বাঁচবে? কাম ডাউন মন্ত্রী নিহান শিকদার, আপনার মম এখন ঠিক আছে। আসলে বিষয়টা অনেক বিষাক্ত ছিল, কিন্তু ভাগ্য ভালো ওনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে এসেছেন। আমরা শরীর থেকে বিষ বের করতে পেরেছি। যদি বিষ রক্তে মিশে যেত তাহলে হয়তো ওনাকে বাঁচানো যেত না। ওনার ওপর মেহেরবানি করে উনি সুস্থ আছেন, তবে ওনাকে অবজারভেশনে রাখা হয়েছে। হানিয়া শিকদারের সুস্থতার কথা শুনে নিহানের অনেক খুশি হয়। মনে হচ্ছে মাথা আর মন দুইটার ওপর থেকে একটা বোঝা সরে গেছে। নুহা সেই কলেজে পড়েন, ডক্টরি নিয়ে সেই কলেজের হাসপাতালে হানিয়া শিকদারকে অ্যাডমিট করা হয়েছে। নুহা বলে, নিহান ভাইয়া, বড় বাবাকে কি খবর দিব?
তাও ফোন করে বলে দিও মায়ের হাসপাতালে অ্যাডমিট থাকার কথাটা, আর যদি ওনার কাজ হয়ে গিয়ে থাকে তাহলে বাড়িতে ফিরে আসতে বলবে, কারণ মায়ের পাশে থাকার জন্য ওনাকে দরকার। নিহান এই কথাটা বলে আর কোনো কথা বলে নাই। তবে বিকাল হয়ে যায়। হানিয়া শিকদার ঠিক আছে সারা, নুহা, জাকিয়া আর জায়ান রয়েছে। সারা গিয়ে নিহানকে বলে, নিহান বড় মামি তো এখন মোটামুটি সুস্থ আছে, তুমি একটা কাজ করো, বাড়িতে যাও। আর তুমি না বললে পুলিশ আসবে বাড়িতে, তাদের সাথে তো তোমাকে কথা বলতে হবে। হাসপাতালে আমরা তো আছি, যদি কোনো দরকার হয় তাহলে আমি তোমাকে ফোন করব। নিহান কথাটা বুঝতে পারে সত্যি এখন তার বাড়ি যাওয়া উচিত। মিহি একা বাড়িতে রয়েছে, আর হাসপাতালে সবার খাওয়া দাওয়া করতে হবে, সেই জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসতে হবে। নিহান বলে, ঠিক আছে ভাবি, তাহলে তোমরা থাকো, আমি আসছি। নিহান বাড়ি ফিরে যায়। মিহি এখন রান্নাঘরে রয়েছে। আসলে আজকে বাড়িতে সারা নেই, তাই এর রান্না তাকেই করতে হবে। মিহি রান্না করতে পারে, তার মধ্যে বাচ্চা মেয়ে রয়েছে, তার মানে এইটা নয় সে কিছুই পারে না। ছোটবেলা থেকে রান্না করা তার বেশ পছন্দ ছিল, তাই শিখে রেখেছে। নিহান বাড়িতে এসে মিহিকে রান্নাঘরে দেখে বলে, মিহি, আপনি রান্নাঘরে কি করছেন? বাড়ির কাজের লোক রয়েছে, তারা রান্না করুক, এমনি আপনি অসুস্থ, তার মধ্যে রান্না করলে আরও অসুস্থ হয়ে যাবেন। নিহান আগে ফোন করে বলে দিয়েছে হানিয়া শিকদার ঠিক আছে, তাই মিহি তার কথা আর জিজ্ঞেস করে নাই। মিহি বলে, আমার কিছু হবে না। আর আপনি কি মনে করেন মিহি কি রান্না করতে পারে না? শুনুন, মিহি শুধু পড়াশোনা ছাড়া অন্য সব কাজ ভালো করে করতে পারে। আপনি যান, এখন গোসল করে আসেন, পরে খাবার দিই। ও সরি, ভুল হয়ে গেছে, আমি তো জানতাম না এই দুষ্টু মিহির রান্নাও করতে পারে। আচ্ছা, পুলিশ আসে নাই এখনো? সানভিকে বলেছি পুলিশ নিয়ে বাড়িতে আসতে, তাহলে পুলিশকে আমি আসতে বারণ করে দিয়েছি, ওরা রাতে আসবে। পুলিশ কমিশনার এই কেস সমাধান করার জন্য একজন গোয়েন্দাকে পাঠাবে, সে রাতে আসবে, আর রাতে একটা ম্যাজিক রয়েছে, সেটা দেখবে। নিহান বুঝতে পারে মিহি কিছু জানতে পেরেছে, সেটা রাতে বলবে, তাই আর বেশি কিছুই জিজ্ঞেস করেনি। নিহান নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়, পরে ওয়াশরুম থেকে এসে বিছানায় শুয়ে পড়ে। মিহি রুমে এসে দেখে নিহান বিছানায় শুয়ে রয়েছে। মিহি বলে, নিহান, আপনি বিছানায় শুয়ে পড়লেন, কোনো খাবার খাবেন না? বিকাল হয়ে গেছে, খাবার খেয়ে পরে ঘুমিয়ে পড়েন। নিহান মিহির হাত ধরে নিয়ে নিজের কাছে নিয়ে বসা, এরপর মিহির কোলের ওপর নিজের মাথা রাখে আর হাত দিয়ে ইশারা দেয় যাতে মেসেজ করে দেয়। মিহি তাই করে। নিহানের চুলগুলো খুব সুন্দর, তাই মেসেজ করতে ভালো লাগে। নিহান বলে, মিহি, একটু আমার কাছে থাকেন, বিশ্বাস করেন এখন আমার জীবনে আপনাকে অনেক দরকার, একটু শান্তি চাই আমার মিহি। আমি আছি তো আপনার কাছে। নিহান সব সময় থাকবে সব বিপদে। খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এখন খিদে নাই, পরে খাবো। মিহি আর নিহানকে বেশি কথা জিজ্ঞেস করে নাই। নিহান আজকে অনেক টায়ার্ড। আসলে একটা পুরুষ মানুষ যতই শক্ত হোক না কেন, আপনজন হারানোর ভয় তাকে কাবু করে ফেলে। মিহি অনুভব করে নিহানের নিঃশ্বাস গাঢ় হয়ে গেছে, বুঝতে পারে নিহান ঘুমিয়ে পড়েছে। তবে আজকে রাতে একটা দারুণ সারপ্রাইজ আছে, অপেক্ষা করুন। নিহানের মাথায় হাত বুলাতে বুলাতে মিহির চোখে ঘুম চলে এসেছে, তাই সে ওই বিছানায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। প্রায় 2 ঘন্টা হয়ে যায়, দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে। নিহানের চোখ খুলে দেখে মিহি ঘুমিয়ে রয়েছে। নিহানের বেশ খিদে পেয়েছে, যেহেতু দুপুরে খাবার খাওয়া হয় নাই তার। নিহান মিহিকে ডাকতে যাবে, কিন্তু মিহি ঘুমিয়ে রয়েছে দেখে ডাকে নাই। নিহান মিহির কোলের ওপর থেকে মাথা উঠে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে একটু পানি নিয়ে নেয়। মিহির কোলে কোনো ভারী বস্তুর ওজন হঠাৎ করে কমে যাওয়ায় মিহির ঘুম ভেঙে যায়। নিহানকে ওয়াশরুম থেকে বের হতে দেখে বলে, আর আপনি ঘুম থেকে উঠে পড়েছেন? আসলে আপনার মাথায় হাত বুলাতে বুলাতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। আপনি আমাকে ডাক দিবেন না? কত বেলা হয়ে গেছে, খাবার খাননি, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। আপনি বসুন, আমি খাবার নিয়ে আসছি। মিহির কথা শুনে নিহান হাসে। সত্যি বিয়ের প্রথম দিনে সে বাচ্চা মিহি আর এই কেয়ারিং মিহির মধ্যে কত পার্থক্য। মেয়েটা কত সংসারী হয়ে উঠেছে, সেটা দেখে নিহানের ভালো লাগে। নিহান বলে, আসলে মিহি, আপনি ঘুমিয়েছিলেন, তাই বিরক্ত করতে চাই না। আর খাবার গরম করে খেয়ে নিতে পারবো আমি, সমস্যা হবে না। আপনি বলেন একটু ঘুমিয়ে নিন। আপনি খাবার গরম করে খাবেন আর আমি ঘুমিয়ে থাকবো? আপনি বসুন। নিহান, আমি আসছি। মিহি খাবার আনতে নিচে যায়। নিহান কোনো কথা না বলে চুপচাপ বসে থাকে। মিহি খাবার নিয়ে আসে, তবে সে নিহানের সামনে বসে চামচ দিয়ে খাবার নিহানের মুখে তুলে দেয় আর বলে, আমি যখন অসুস্থ বা বিপদে থাকি তখন আপনি সবসময় আমাকে খাবার তুলে খাইয়ে দেন,
তাই আজ আমি নিজের হাতে খাবার খাইয়ে দিব আপনাকে। নিহান কোনো কথা বলে না, শুধু চুপচাপ মিহির হাতে খাবার খেয়ে নেয়। এরপর সারাকে ফোন করে হানিয়ার বিষয়ে জিজ্ঞেস করে। হানিয়া বেগম এখন ঠিক আছে, ডক্টর ওনাকে কেউনি শিফট করেছে, যদি এখনও জ্ঞান ফিরে নেয়। নিহান ঠিক করছে রাতে যাবে হাসপাতালে, কারণ রাতে পুলিশ আসবে আর মিহির কথায় কি চলছে সেটা ওনার জানা দরকার। নিহান নিজের নির্বাচনের বিষয়ে ফোনে তার কমিটির লোকের সাথে কথা বলে। সামনে নির্বাচন, তার কিন্তু এসব ঝামেলা লেগে আছে, যার জন্য সে এই নির্বাচনে কি হতে পারে তা নিয়ে ভয়ে রয়েছে। রাত হয়ে যায়, মিহি নিচে বসে বসে টিভি দেখছে। কাজের লোকেরা কাজ করছে, কিন্তু মিহির কথায় কি চলছে সেটা কেউ বুঝতে পারে না। রাতে সানবি পুলিশ নিয়ে আসে। পুলিশকে দেখে মিহি টিভি অফ করে দেয়। নিহান নিচে নেমে আসে আর বলে, হ্যালো, আমি নিহান নাহেল শিকদার। আমার বাড়ির ঝামেলার জন্য আপনাকে ডাকা হয়েছে। আসলে দুপুরে আমি বাসায় ছিলাম না, আমার মম হাসপাতালে অ্যাডমিট ছিল, তাই মিহি মানে আমার ওয়াইফ আপনাদের রাতে আসতে বলেছে। আশা করি আসতে কোনো সমস্যা হয়নি। পুলিশের ওসি জুনাইদ সব ঘটনা জানে। পুলিশ কমিশনার তাকে সব বলে দিয়েছে। জুনাইদ বলে, স্যার, আপনার পরিবারে 2 দিন ধরে যা হচ্ছে সেই বিষয়ে আমি জানি, আর এই বিষয়ে তদন্ত করতে স্যার আমাদের পাঠিয়েছেন। টেনশন করবেন না, সব সমস্যার সমাধান হবে। আর আমাদের কিছু পুলিশ আপনাদের বাসার সামনে থাকবে সেফটির জন্য। মিহি এতক্ষণ জুনাইদ আর নিহানের কথা শুনছিল, কিন্তু কোনো কথা বলে নাই, কারণ যা করার সে করে ফেলেছে। মিহি বলে, অফিসার, বাড়ির বাহিরে সিকিউরিটি দিলে কি হবে যদি খুনি বাড়ির ভিতরে থাকে? আর আসলে কে এই খুনি সেটা মনে হয় আমি জেনে গেছি, এখন শুধু প্রমাণ করার পালা। মিহির কথা শুনে পুলিশ সবাই অবাক হয়ে যায়, সানবি আর নিহানও। নিহান মনে করছিল হয়তো মিহি খুনির বিষয়ে কিছু জানতে পেরেছে, কিন্তু আসল খুনিকে সে ধরে ফেলেছে এটা তো ভাবতে পারেনি। সেখানে অনেক কাজের লোক ছিল যারা প্রায় অবাক। মিহি একটু হেসে বলে, আরে তোমরা সবাই এত অবাক হচ্ছ কেন? শত্রু আমাদের ঘরের মধ্যে ছিল, তাই তাকে খুঁজে বের করতে খুব একটা কষ্ট করতে হয়নি। আসলে শত্রু নিজেকে খুব চালাক মনে করত, তাই ভুল করে ফেলেছে। কথায় আছে, যে যত চালাক হোক না কেন, কোনো না কোনো ভুল জীবনে অবশ্যই করবে। নিহান পুরো বিষয়টা বুঝতে পারছে না। আসলে কি মিহি সত্যি খুঁজে বের করতে পেরেছে, নাকি পুরোটা নাটক? নিহান বলে, মিহি, তাহলে বলুন কে খুনি? কে মাকে বিষ দিয়ে মারতে চেয়েছে? তাকে সামনে আনুন, নিজের হাতে শাস্তি দিব। আর কি প্রমাণ রয়েছে যে সে খুনি? মিহি বাড়ির গার্ডকে ডাক দেয়। গার্ড হাতে একটা কম্পিউটার নিয়ে আসে। মিহি ওকে ইশারা দেয় সেই ভিডিও দেখাতে। গার্ড ভিডিও ওপেন করে। যেদিন আগুন লেগেছিল তার ঘটনা মিহি বলে, এই ভিডিওটা সেই দিনের। আমাদের ভোরবাদ ছিল আর মায়ের ঘরে আগুন লেগে যায়। এই ভিডিওতে একটা লোক আছে যে মায়ের শাড়িতে আগুন লাগায়, যার ফলে মা বাধ্য হয়ে শাড়ি পাল্টাতে যায় এবং সেই সুযোগে তার ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। আর এই কাজটা বাড়ির একজন কাজের লোক করেছে, কারণ তার হাতের কাপড় দেখে বোঝা যাচ্ছে এটা কাজের লোকের কাপড়। নিহান ভিডিও দেখে রাগে ফেটে পড়ে। মানে তাদের বাড়ির একটা সামান্য কাজের লোক তার মাকে মারতে চায়, কিন্তু কেন তার মাকে মারতে চায় কেউ আর এই ভিডিও দেখে বুঝতে পারা যাচ্ছে না কে খুনি, কারণ মুখ দেখা যাচ্ছে না। নিহান বলে, মিহি, এই ভিডিও দেখে কিছু বোঝা যাচ্ছে না, কারণ বাড়ির সব কাজের লোক মেয়ে। তাহলে মায়ের খাবারে বিষ মিশিয়েছে তা কি করে বুঝতে পারবো? সেটাই তো খুনির সবচেয়ে বড় ভুল ছিল। সে একটা তথ্য আমাদের দিয়ে। এই ভিডিওতে খুনের হাতে 6টা আঙ্গুল ছিল, আর এই বাড়ির কাজের লোকদের মধ্যে একজনের শুধু হাতে 6টা আঙ্গুল, সেটা হলো লিয়া। মিহির হাতের ইশারায় চলে যায় লিয়া নামের কাজের লোকের কাছে, যে এখন বসা সবার শেষে দাঁড়িয়ে আছে। লিয়ার এই সিসিটিভির কথা মাথায় ছিল না। 2 বছর ধরে এই বাড়িতে আছে, কখনোই সিসিটিভির দিকে খেয়াল করেনি, তাই সে ধরা পড়ে গেছে। কিন্তু এখন পরিস্থিতি সামলাতে হবে। লিয়া বলে, এসব কি বলছেন মিহি ম্যাডাম? আমি হানিয়া ম্যামকে বিষ দিইনি, আর সেই দিন আমি হানিয়া ম্যামের শাড়িতে আগুন লাগাইনি, বা ওনার ঘরে কেরোসিন দেয়নি। মিহি কথাটা শুনে হাসে আর বলে, 1 মিনিট, তুমি কি করে জানলে মায়ের রুমে কেরোসিন ছিল? কারণ এই বাড়ির সবাই জানে কয়েল দিয়ে মায়ের রুমে আগুন লেগেছে, তাহলে কেরোসিনের কথা কি করে তুমি জানলে? আর এই ভিডিওতে দেখা যাচ্ছে খুনির হাতে 6টা আঙ্গুল রয়েছে, আর তোমার হাতেও রয়েছে। তুমি আসল খুনি। লিয়া কোনো কথা বলতে পারে না, মানে সে ফেঁসে গেছে, সেটা লিয়া বুঝতে পারছে। লিয়া যখন পালাতে যাবে তখন মিহি ওকে ধরে ফেলে। মিহি বলে, সত্যি করে বলো,
কোনো মায়ের খাবারে বিষ শিখিয়েছ? কে তুমি? শত্রুতা তোমার এই পরিবারের সাথে, বলো। বলো মামকে কেন মারতে চাও? জুনায়েদের ইশারায় লিয়াকে আরও কিছু পুলিশ দূরে ফেলে। নিহানও ওকে ধমকে জিজ্ঞেস করতে থাকে। মিহি যখন ওকে কোনো কিছু জিজ্ঞেস করতে থাকে, হঠাৎ করে একটা গুলি এসে সোজা লিয়ার মাথায় লাগে। বিষয়টা এত তাড়াতাড়ি হয়, মিহি সহ ঘরের সবাই অবাক হয়ে যায়। লিয়ার কপাল থেকে গুলি ছুটে বের হয়ে যায়। সে তখনই মাটিতে পড়ে যায়। মিহি বলে, লিয়া। একজন চেয়ারে বসে আর হাসতে হাসতে বলে, ওহ মিহি আর নিহান, নিজেদের খুব চালাক মনে করো, তাই না? আসলে তোমরা খুব বোকা। মনে করেছিলে লিয়াকে দৌড়ে ফেললে আমার অবধি পৌঁছাতে পারবে, কিন্তু ভুলে গেলে এত সহজে খেলা শেষ হয় না। গেম তো মাত্র শুরু হলো। আগে আগে দেখো কেয়া হতা হে। গুলি লাগার কারণে লিয়া মাটিতে পড়ে যায়। মিহি অবাক হয়ে তাকিয়ে দেখতে থাকে। তার এখন কি করা উচিত সেটা সে বুঝতে পারছে না। এসবে তো তাড়াতাড়ি হয়ে গেছে। মিহি শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে। জুনায়েদ পুলিশ দিয়ে লিয়াকে চেক করতে পাঠায়। মিহি নিজের ঘর থেকে বাহির হয়ে দেখে লিয়ার মাথা থেকে রক্ত পড়ছে। মিহি বলে, লিয়া কি হয়েছে তোমার? লিয়া কথা বলো। লিয়া, তুমি ঠিক আছে লিয়া? লিয়া কোনো কথাই শুনতে পায়নি। তবে লিয়া এখনো মারা যায় নাই। মিহি ওকে উঠানোর চেষ্টা করে। তখন জুনায়েদের ইশারায় অনেক পুলিশ ওকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যেতে থাকে। নিহানের মাথায়ও ঢুকে না এসব কি করে হয়ে গেছে। তবে মিহির যা অবস্থা, এখন ওকে সামলানো দরকার। নিহান মিহির কাছে যায় আর বলে, মিহি চলুন এখান থেকে, রুমে যাওয়া দরকার। পুলিশ লিয়াকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, ও সুস্থ হয়ে যাবে। এসব দেখে আপনার শরীর অসুস্থ হয়ে যাবে, মিহি চলুন। মিহি কোনো কথা বলতে পারছে না। সে শুধু নিহানের দিকে তাকিয়ে দেখতে থাকে। মিহি বলে, নিহান, লিয়াকে কে গুলি করেছে? এসব কি করে হলো? আমি শুধু সত্যিটা জানতে চেষ্টা করেছি, কিন্তু লিয়াকে মারতে চাইনি। নিহান, এখন কি হবে? লিয়া কি বাঁচবে না? আমার জন্য ওর উপর হামলা হলো। বলুন নিহান, ও কি বাঁচবে না? মিহি, এমন কিছু হবে না। জুনায়েদ ওকে হাসপাতালে নিয়ে গেছে, ও বেঁচে যাবে। আপনি রুমে চলুন। আসুন মিহি। নিহান অনেক কষ্ট করে মিহিকে নিজেদের রুমে নিয়ে আসে। মিহি এখনও লিয়ার জন্য নিজেকে দোষ দিতে থাকে। নিহান খুব কষ্ট করে মিহিকে ঘুম পাড়িয়ে দেয়। মিহি যখন ঘুমিয়ে পড়ে তখন নিহান ফোন হাতে নিয়ে পুলিশকে ফোন করে আর বলে, কি ব্যাপার পুলিশ? লিয়ার অবস্থা কেমন? ওর শরীর কি সুস্থ হয়েছে? স্যার, লিয়াকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, কিন্তু ওর শরীরের অবস্থা বেশি ভালো না। ডক্টর বলেছে লিয়াকে বাঁচানো সম্ভব হবে না। নিহান কি করবে বুঝতে পারছে না। একদিকে তার মায়ের শরীরের এই অবস্থা, অন্যদিকে লিয়াকে গুলি করেছে, সেটা বুঝতে পারছে না। আর মিহিকে সামলে রাখতে হবে। হঠাৎ করে তাদের পরিবারের সাথে কার এত বড় শত্রুতা তৈরি হয়ে গেল যে এমন করছে এসব। বেশ কয়েকদিন কেটে যায়। হানিয়া শিকদার এখন সুস্থ প্রায়, আর লিয়ার মাথা থেকে গুলি বের করা হয়েছে, তবেও এখন কোমায় রয়েছে। মিহি প্রায় লিয়ার বিষয়ে জিজ্ঞেস করে। নিহান ওকে বলেছে লিয়া এখন সুস্থ আর ওর বাড়িতে ফিরে গেছে। আজকে হানিয়া বেগমকে বাড়িতে নিয়ে আসা হবে, তাই মিহি আর সারা মিলে ভালো ভালো খাবার রান্না করছে। হানিয়া শিকদারকে হাসপাতাল থেকে নিয়ে আসতে জায়ান আর নুহাই গেছে। নিহানের জরুরি একটা মিটিং ছিল বলে যেতে পারেনি। মিহি রান্না করে বলে, রান্না করা শেষ, এখন শুধু মায়ের বাড়িতে আসার অপেক্ষা। নিহানকে আগে বলেছি হাসপাতাল থেকে মাকে নিয়ে আসতে, কিন্তু উনি আসেননি। মাকে নাকি হাসপাতালে রাখাছি। সত্যি মাকে ছাড়া ভারী একদম ভালো লাগে না। মিহি কথা বলতে থাকে, তখন জায়ানা নুহা হানিয়া শিকদারকে নিয়ে বাড়িতে আসে। মিয়া সারা দরজার সামনে গিয়ে দাঁড়ায়। তবে কেউ একজন হানিয়া শিকদারের হাত ধরে রেখেছে। এই লোকটাকে মিহি আগে কখনো দেখে নাই। কে উনি? মিহি বলে, মা আপনি এসে পড়েছেন, আসেন বসেন, আমি পানি নিয়ে আসি। মিহি যখন পানি আনতে যায় তখন হানিয়া শিকদার পাশে থাকা লোকটাকে ইশারা দিয়ে মিহিকে দেখায়। আসলে হাত ধরে রাখা লোকটা আর কেউ না, মিহির শ্বশুর, মানে নিহানের বাবা মুরাদ শিকদার। আসলে মিহির সাথে নিহানের বিয়ে হওয়ার পর থেকে উনি এই বাড়িতে আর আসেন নাই। ব্যবসার কাজে বাহিরে ছিলেন। নুহার মুখে হানিয়া বেগমের অসুস্থতার কথা শুনে কাজ অর্ধেক রেখে চলে আসে। মুরাদ শিকদার হাসি মুখে বলে, সেটা বুঝতে পারছি, তবে একটা কথা মানতে হবে, তোমার ছেলের পছন্দ খারাপ না, বেশ ভালো মেয়েকে পছন্দ করেছে। আর নুহার মুখে যা শুনেছি, মেয়েটা বেশ সাহসী। তোমার ওই রাগী মন্ত্রী ছেলের জন্য এই মেয়েই যথেষ্ট। মিহি পানি নিয়ে আসে, হানিয়া শিকদারকে দেয়, তবে পাশে থাকা লোকটাকে
কিছু বলে না, একটু তাকিয়ে দেখে। হানিয়া বেগমকে বুঝতে পারে মিহি তার শ্বশুরকে চিনতে পারেনি। হানিয়া বেগম বলেন, মিহি, ওনাকে সালাম করো, উনি তোমার শ্বশুর হন। মিহির শ্বশুর কথাটা শুনে অবাক হয়ে যায়। মানে উনি নিহানের বাবা? বিয়ের পর থেকে কখনো নিহানের বাবাকে দেখে নাই, না কখনো কারো মুখে তার বিষয়ে কথা বলতে শুনেছে। তাই মিহি মনে করেছে হয়তো নিহানের বাবা বেছে নেয়। মিহি তাড়াতাড়ি নিচু হয়ে মুরাদ শিকদারকে সালাম করো। মুরাদ শিকদার বলে, থাক থাক, আর সালাম করতে হবে না। বিয়েতে যখন শুনেছি নিয়ে চলে যাওয়ার পর নিহান একটা সোর মেয়েকে বিয়ে করেছে, তখন ওর উপর বেশ রাগ হয়। তবে হানিয়ার কাছে পরে তোমার অনেক প্রশংসা শুনেছি, আর এখন তোমাকে দেখে মনে হলো আমার ছেলে মন্ত্রী হয়ে এতদিনে ভালো মানুষ চিনতে শিখে গেছে। খুব মিষ্টি একটা মেয়েকে এই বাড়ির বউ করেছে। মুরাদ শিকদারের মুখে প্রশংসা শুনে মিহি বেশ খুশি হয়। সে একটু লজ্জা পেয়ে হাসে। হানিয়া শিকদারকে নিয়ে সবাই উপরে চলে যায়। এখন মিহিদের বাড়ির সিকিউরিটি আরও টাইট করা হয়েছে, তাই কোনো সমস্যা হয়নি। আর কেস পুরোটা জুনাইদার অন্য পুলিশরা দেখছে। নিহান মিহিকে কেসের বিষয়ে কোনো কিছু করতে বাধা দেয়, কারণ লিয়ার সাথে যা হয়েছে এইসব দেখে মিহি অসুস্থ হয়ে যায়। আর এই কেসের মধ্যে অনেক জটিল বিষয় রয়েছে। যদি মিহিরও কিছু হয়ে যায় তখন এই মিহিকে এইসব থেকে দূরে রাখা হয়েছে। মিহি খাবার টেবিলে রাখে, সবাই তাদের খাওয়া শেষ করে। তবে নিহান এখনও বাড়ি ফিরে আসেনি। প্রায় দুপুর গড়িয়ে বিকাল হবে, তখন নিহান বাড়িতে আসে। নিহানকে এত দেরিতে বাড়িতে আসতে দেখে মিহি বলে, নিহান, আপনি এত দেরিতে বাড়িতে আসলেন কেন? কি মিটিং ছিল বলে সকালে বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেছেন, ভালো করে খাবার খান না, আর এখন দুপুর পেরিয়ে গেছে, এখন বাড়িতে আসলেন। দুপুরে খাবার কে খাবে শুনি? মিহির এই কেয়ার করা বিষয়গুলো নিহানের বেশ ভালো লাগে। মেয়েটা কি সুন্দর সব কিছু সামলে রাখছে, একদম বাড়ির বউদের মতো। নিহান বলে, সরি মিহি, আসলে সামনে নির্বাচন, তাই অনেক কাজ রয়েছে, সেই সব বিষয়ে মিটিং ছিল। আর যেহেতু শহরের মন্ত্রী, তাই বিভিন্ন বিষয়ে খেয়াল রাখতে হয়। তবে বেশ ভালো লাগছে মিহি আপনাকে এরকম বউ হিসাবে কত সুন্দর করে জিজ্ঞেস করছেন তা দেখে। এখন মনে মার হচ্ছে সামনে দাঁড়িয়ে আছে নেহাল শিকদারের বউ। নিহানের কথা শুনে মিহি একটু মুখের বেংসি কাটে। কত শখ নিজের বউ হিসেবে মিহিকে বাবা। তার আব্বু যদি জানতে পারে এইসবের বিষয় তাহলে কি করবে তার, সেটা মিহির ভয়ে গলা শুকিয়ে যায়। মিহি বলে, এই মিহি কারো বউ না, বুঝতে পারলেন? এখন পরিবারের অবস্থা ভালো না, তাই সব দায়িত্ব আমি পালন করছি। আর আগে নিজের শরীর সুস্থ রাখেন, পরের শহরের খেয়াল রাখবেন। আমি খাবার নিয়ে আসছি, ফ্রেশ হয়ে আসুন। নিহান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আর মিহি ওর জন্য খাবার নিয়ে আসে। নিহান খেতে বসে যায়। তবে দুটো থালা দেখে নিহান বুঝতে পারে মিহিও খায় নাই। সত্যি মেয়েটা যে কি করে না। নিহান বলে, মিহি, আপনি খাবার খান নাই কোনো এখনো? আপনাকে না বলেছি কালকে? মিহি কখনো আমার জন্য না খেয়ে অপেক্ষা করবেন না। খাবার খাওয়ার কথাটা নিহান বেশ ধমক সুরে বলে। মিহি একটু বাচ্চাদের মতো ভয় পেয়ে নিহানের দিকে দেখে। কালকে নিহানের একটা মিটিং ছিল, যার জন্য তার বাড়ি ফিরতে রাত হয়ে যায়। তখন দেখে মিহি ওর জন্য না খেয়ে অপেক্ষা করছে। অনেক রাত অবধি না খেয়ে থাকার কারণে নিহান রাগ করে ওকে বলে যাতে আর কখনো ওর জন্য অপেক্ষা না করে বা না খেয়ে থাকে। কিন্তু মিহি সেটা শুনে নাই। মিহি বলে, আসলে ওই মানে আমার খিদে পাই না, তাই খায় নাই। তাছাড়া বাড়ির সবাই তো তাদের জামাইদের না খাইয়ে খায় না, তাহলে আমি কি করে খাবো? নিহান এই জামাই কথাটা শুনে বেশ খুশি হয়, তবে সেটা প্রকাশ করে না, কারণ এই মেয়ের সাথে যদি একটু হেসে কথা বলে তাহলে কালকে থেকে এইরকম আবার করবে। নিহান বলে, বাড়ির সবাই তার জামাইয়ের জন্য অপেক্ষা করে কারণ তারা তাদের বিয়ে মন থেকে মেনে নেয়, আর আপনি তো আমাকে কেউ মনে করেন না। নির্বাচনের পর ছেড়ে চলে যাবেন শুধু শুরু একটা অপরিচিত মানুষের প্রতি মায়া বাড়িয়ে লাভ কি বলুন? মিহি এখন নিহানের কথার মানে বুঝতে পারছে। মানে নিহান ইচ্ছে করে তাকে, যাতে মিহির মনে নিহানের উপর কি ফিলিংস রয়েছে সেটা বুঝতে পারে। কিন্তু মিহি কি কম শয়তান? মিহি বলে, সত্যি আমি নির্বাচনের পর চলে যাব, তবে টেনশন করবেন না, আমি যাওয়ার আগে আপনাকে একটা বিয়ে করিয়ে দিয়ে যাব। সুন্দর একটা বউ থাকবে আপনার, সে সবসময় আপনার জন্য খাবার নিয়ে অপেক্ষা করবে। তখন আপনি আমার কথা মনে করবেন না। চুপচাপ খাবার খান। মিহি, খাবার সময় অতিরিক্ত কথা বলা আমার পছন্দ না। মিহি কোনো কথা না বলে খাবার খেতে থাকে। নিহান বুঝতে পারে ধমক দেওয়ার কারণে হয়তো মিহি রাগ করেছে। ওরা দুইজনে খাবার খাওয়া শেষ করে মিহি রেস্ট নেওয়ার জন্য যখন সোফায় ঘুমাতে যাবে তখন নিহান বলে,
মিহি আপনি সোফায় কোনো ঘুমাতে যাচ্ছেন, আমরা তো এখন একসাথে বেডে ঘুমাতে পারি, কালকেও তো একসাথে থেকেছি, সমস্যা কি? এখানে আসুন ঘুমিয়ে পড়ুন। নিহানের কোনো কথা না শুনে মিহি সোফায় শুয়ে পড়ে। নিহান একটু মিহির দিকে তাকিয়ে মনে মনে বলে, এই মেয়েটা এমন কোনো নিজেই উল্টো পাল্টা কথা বলবে আর নিহানের রাগ তুলে দিবে, পরে নিজেই বকা খেয়ে মুখ ফুলিয়ে রাখবে। নিহান উঠে গিয়ে মিহির সোফার কাছে গিয়ে দাঁড়ায়, এরপর মিহিকে কোলে তুলে নিয়ে আসে। হঠাৎ করে নিহানের এইরকম করাই মিহি ভয় পেয়ে যায়। নিহান ওকে তুলে নিয়ে এসে বিছানায় শুইয়ে দেয়, কিন্তু মিহির উপর থেকে সরে না। মিহির বেশ কাছে রয়েছে নিহান, যেটা মিহি অনুভব করতে পারছে। নিহান মিহির উড়ন্ত চুল কানের পিছনে গুজে দিয়ে বলে, কি হয়েছে আপনার? মিহি একটু বকা দিলে মুখটা এইরকম করে রাখতে হবে কি? তখন বিয়ে কথাটা না তুললে বকা দিতাম না। আচ্ছা বাদ দেন, এখন ঘুমিয়ে পড়িন, আর রাগ করে থাকতে হবে না। সরি। মিহি কোনো কথা বলতে যাবে এর আগে ওর হাতে থাকা ফোনটা বেজে ওঠে। মিহি দেখে তার আম্মু কল করেছে। মিহি সাথে সাথে নিহানের মুখ চেপে ধরে আর ফোন রিসিভ করে বলে, হ্যালো আম্মু, কি হয়েছে বলো? তুমি এখন কোনো ফোন করলে? আরে মিহি, তোর কি অবস্থা? আচ্ছা শোন না, তুই কবে বাড়ি আসবি? তোর বাবা তোকে আসতে বলেছে। নিহান মিহির মুখের দিকে দেখে নিহান মনে করে মিহি হয়তো চলে যেতে চাইবে, কিন্তু মিহি সেটা করে না। মিহি বলে, আম্মু তোমাকে আগে বলেছি এখন বাড়ি আসা সম্ভব নয়, আমার পরীক্ষা শেষ, কিন্তু ক্লাস রয়েছে গুরুত্বপূর্ণ, তাই বাড়ি ফিরতে আরো অনেকদিন লাগবে। মিহি তুমি আর তোমার আব্বু তো কথা বলেই শেষ, এখন আমি কি করব? আচ্ছা ঠিক আছে, তুমি কয়েকদিন পর বাড়িতে আসো, কিন্তু কালকে তোমাকে একটা ছেলের সাথে দেখা করতে হবে। ওর সাথে কথা বলে ভালো লাগলে তার সাথে তোমার আব্বু তোমার বিয়ে ঠিক করবে। বিয়ের কথাটা শুনে মিহি এখন নিহানের দিকে তাকায়। নিহান রাগী দৃষ্টিতে মিহির দিকে তাকিয়ে দেখে মিহির হাতটা নিজের উপর থেকে সরিয়ে দিয়ে কোনো শব্দ না করে পাশে গিয়ে শুয়ে পড়ে। মিহি একটা শুকনো ঢুক গিলে তার মাকে বলে, আম্মু তুমি কি বলছো? এইসব বিয়ে মানে ছেলের সাথে দেখা করব মানে? তোমাকে না বলেছি এইসব বিয়ে করতে চাই না আমি, তাহলে কোনো বলছো এইসব কথা? আর আমি কোনো ছেলের সাথে কালকে দেখা করতে পারবো না। আব্বুকে বলো বিয়ের কথা মাথায় না আনতে এখন। দেখো মিহি, আমি তোমার আব্বুকে কোনো কথা বলতে পারবো না, তুমি বলো ফোন করে ওনাকে। আর যদি বাড়িতে এখন না আসতে চাও তাহলে চুপচাপ ছেলের সাথে দেখা করো, তোমার কোনো কথা শুনতে চাই না আর। সেই ছেলের ছবি আর ঠিকানা তোমার ফোনে দিয়ে দিব, কালকে গ্রিন রেস্টুরেন্টে দেখা করবে তোমরা। ওকে আম্মু, ঠিক আছে। মিহি ঠিক আছে কথাটা বলে ফোন রেখে দেয়। নিহান এখনো ওপাশে শুয়ে রয়েছে। মিহি একটু ভয় করছে, তবুও নিহানকে ডেকে বলে, নিহান আপনাকে আগে বলেছি আমার আব্বু অনেক রাগী, তাই যেতে হবে, কি করার আছে। কিন্তু টেনশন করবেন না, ছেলে ভালো হলেও আমি রিজেক্ট করে দিবেন, কিন্তু যেতে হবেই। মিহি আপনি আপনার হবু স্বামীর সাথে কি করবেন সেটা আমি কি করে জানি। আর বেশি টেনশন করবেন না, ছেলে পছন্দ হলে বিয়ে করতে পারেন। নির্বাচন চলে এসেছে সামনে, তাই বেশি দিন আমার সাথে থেকে সাফার করতে হবে না। না আমি সেটা বলতে চাই নাই। আচ্ছা আপনি কি কালকে আমার সাথে যাবেন? কোনো আপনার ভাই হয়ে ছেলের সাথে মিট করতে হবে কি? সামনে নির্বাচন, আমার অনেক কাজ রয়েছে, সো আমি বিজি থাকবো, অন্য কাউকে নিয়ে যান। মিহি বুঝতে পারে সে একটা ঝামেলায় ফেসে গেছে, এখন যে কি হবে তার। নিহানের যা রাগ। মিহি নিহানের রাগ দেখে বুঝতে পারে তার কপালে দুঃখ আছে, কিন্তু সে কি করবে? আম্মু যখন বলেছে তখন সেই ছেলের সাথে দেখা করতে হবে। না হলে আবার ওকে বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে না দিয়ে দেয়, এইটার কোনো বিশ্বাস নাই। তখন মিহির ফোনে একটা মেসেজ আসে। মিহি চেক করে দেখে ওর আম্মু সেই ছেলের ছবি পাঠিয়েছে। মিহি বলে, ওয়াও, এই ছেলেকে দেখতে কি সুন্দর, পুরো কিউটের ডিব্বা, একদম আমার মতো। ওহ, এই ছেলেকে দেখে আমার বিয়ে করতে ইচ্ছে করছে, এর সাথে বিয়ে হলে আমাদের বাচ্চারা কিউব হবে। মিহি ছবি দেখে এত মুগ্ধ হয়ে গেছে যে তার পাশে থাকা নিহানের কথা মনে নাই, কিন্তু নিহানের কানে সব কথায় আসছে। নিহান পিছনে তাকিয়ে মিহির দিকে দেখে কত প্রশংসা করছে ছেলেটার, কখনো নিহানের জন্য একটা ভালো কথাও বলে নাই মিহি, তাহলে আজকে এত ভালো ভালো কথা ছেলেটার জন্য কি করে মুখে আসছে? নিহান বলে, মিহি আপনার যদি ছবি দেখা হয়ে গিয়ে থাকে তাহলে কি আমরা একটু ঘুমাতে পারি? আসলে আমার সকালে অনেক কাজ আছে, কালকে মিটিং রয়েছে, সো দয়া করে ঘুমাতে দেন। মিহি সত্যি ভুলে গিয়েছিল নিহানের কথা, তবে নিহান সব কথা রাগ করে বলে। মিহি নিহানের এইরকম রাগী কণ্ঠ শুনে কিছুটা ভয় পেয়ে ফোন রেখে দেয় বিছানায় আর বলে, ওকে ঘুমিয়ে পড়ছি। আচ্ছা শুনুন, আপনি কি কালকে আমার সাথে রেস্টুরেন্টে যাবেন সেই ছেলের সাথে দেখা করতে? না মানে একা একা যেতে আমার খুব ভয় করছে। নিহান মিহির দিকে পিছনে ফিরে তাকায় আর বলে, সেখানে যদি আমি যাই আপনার সাথে, তাহলে আপনার হবু জামাই যখন জিজ্ঞেস করবে তোমার সাথে এই ছেলেটাকে, তখন কি উত্তর দিবেন? আমি আপনার খালাতো ভাই হয়?
খালাতো ভাই বলবো কোনো, আপনি কি আমার ভাই হন? তাহলে কি হয় আমি আপনার? বলুন, এই নিহান নেহাল শিকদার কে হয় আপনার? এই কথার কোনো উত্তর কি আছে আপনার কাছে মিহি? মিহি কি বলবে সে সত্যি জানে না, কারণ নিহানের প্রতি তার মনে কি ফিলিংস কাজ করছে সেটা মিহি নিজেও জানে না আসলে কি সত্যি কোনো ফিলিংস আছে। মিহি বলে, আমার অনেক ঘুম পেয়েছে নিহান, ঘুমাবো আমি। মিহি কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ে, কিন্তু নিহানের চোখে ঘুম নাই। নিহান মনে মনে বলে, মিহি সেই দিন বৌভাতের দিন পুরো শহরের সামনে আপনাকে পরিচয় করিয়ে দিয়েছি এই নিহান শিকদারের বউ হিসাবে, কিন্তু আজকে আপনি একজনের সামনে বলতে পারে না আমি কে হয় আপনার। ঠিক আছে মিহি, যদি আপনার অন্য কোনো ছেলেকে পছন্দ করে তাকে বিয়ে করতে পারেন তাহলে আমার কোনো সমস্যা নাই। দেখা যাক আমার জন্য আপনার মনে কোনো ফিলিংস আছে কিনা। নিহান মনে মনে কথাটা ভাবে, কোনো জানি তার রাগ আর কষ্ট দুটোই হচ্ছে, তাই ঘুম আসছে না তার চোখে। নিহান উঠে চলে যায় কাজ করার সেই রুমে, আজকে সে সেখানেই থাকবে। নিহান যে অন্য রুমে চলে গেছে সেটা মিহি বুঝতে পারে না, কারণ সে ঘুমে রয়েছে। সকাল হয়ে গেছে, বাহির থেকে আসা এক মুঠো রোদ যখন মিহির মুখে পড়ে তখন মিহির ঘুম ভেঙে যায়। মিহি চোখ খুলে দেখে নিহান পাশে নাই। সে মনে করেছে ওয়াশরুমে গেছে, কিন্তু ওয়াশরুমের দরজা লাগানো ছিল। মিহি বলে, কি হলো নিহান, কোথায় চলে গেল? এত সকালে উনি ঘুম থেকে উঠেন না, তাহলে কি রাতে কোথাও গেছে? নিহান কি আমার সেই ছেলের সাথে ডেটে যাওয়ার কথায় অনেক বেশি কষ্ট পেয়েছে? মিহির কথা বলার মধ্যে নিহান রুমে আসে। মিহি নিহানকে দেখে একটু খুশি হয়। নিহান কোনো কথা না বলে ওয়াশরুমে চলে যায়, সেখান থেকে ফ্রেশ হয়ে খাটে বসে ফোন টিপতে থাকে। মিহি যে বেডে বসে রয়েছে তার কোনো খেয়াল নাই, সে একটা কথাও বলে না। মিহি একটু কষ্ট পেয়ে আলমারি থেকে একটা শাড়ি বের করে ওয়াশরুম চলে যায়। নিহান মিহির সব কাজ খেয়াল করতে থাকে। মিহি যখন শাড়ি পরে বাহিরে বের হয় তখন নিহান ওর দিকে হা হয়ে তাকিয়ে থাকে। কি সুন্দর লাগছে মিহিকে, কিন্তু হঠাৎ করে মিহি আজকে শাড়ি কোনো পরল সেটা নিহান বুঝতে পারে না। নিহান বলে, মিহি আজকে হঠাৎ শাড়ি পরলেন কোনো? আপনি তো শাড়ি পরে থাকতে পারেন না, তাহলে কোনো পরতে গেলেন? ও আজকে রেস্টুরেন্টে যাব আর নিজের হবু জামাইয়ের সাথে দেখা করতে গেলে শাড়ি পরে যেতে হয়। আর শাড়ি পরলে আমাকে অনেক সুন্দর লাগে, তাই পরেছি, পাতের যাতে পছন্দ হয় সেই রকম করে সেজে যেতে হবে তো। তাহলে বলুন আমাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, আশা করি ছেলে আপনাকে পছন্দ করবে। আর নির্বাচনের বেশি দেরি নাই, টেনশন করবেন না, ডিভোর্স পেপারে সাইন করে দিব আমি। নিহানকে আয়নার দিকে এইরকম করে তাকিয়ে থাকতে দেখে মিহি একটু ভ্রু কুঁচকে পিছনে ফিরে তাকায়। মিহি মনে করেছিল হয়তো নিহান তাকে কিছু বলতে তাই এমন করে তাকিয়ে রয়েছে, কিন্তু মিহির পিছনে ফিরে মায় নিহান চোখ সরিয়ে নিজের কাজে মনোযোগ দেয়। মিহি আবার আয়নায় রেডি হতে থাকে আর মনে মনে বলে, কি হয়েছে নিহানের, উনি এমন করে দেখলেন কোনো একটু আগে আমাকে? আচ্ছা নিহান কি আমাকে নিয়ে জেলাসি ফিল করছে, কিন্তু সেটা বলছে না কোনো? আমি তো শুধু ওই ছেলের সাথে দেখা করতে যাচ্ছি, আর ওকে পছন্দ হোক না না হোক না বলে দিয়ে চলে আসব। মিহি তার চুল আঁচড় করছিল আর এইসব কথা ভাবতে থাকে। নিহান মনে মনে ভাবে হয়তো মিহি সেই ছেলের কথা ভাবছে। নিহান বলে, কি ব্যাপার মিহি, আজকে এত সুন্দর করে সাজছেন কোনো? আর কার কথা এত মনোযোগ সহকারে ভেবে যাচ্ছেন? মিহি, আপনি আগে কখনো এত মনোযোগ দিয়ে আয়নার সামনে নিজের সাজ দেখতে দেখি নাই। মিহি বুঝতে পারে তার মন্ত্রী মশাই বেশ জেলাস হয়ে গেছে, তাই মিহি আরো জ্বলাতে বলে, কোনো নিহান, আমি তো প্রতিদিন এইরকম করে তৈরি হয়, আর এত অবাক হয়ে যাওয়ার কি আছে? আজকে আমি হবু জামাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি, রেডি তো একটু হব। আর নিহান, আপনি হঠাৎ করে এত মনোযোগ দিয়ে কবে থেকে আমাকে দেখা শুরু করলেন? আপনার কাছে নির্বাচন ছাড়া অন্য কিছুর উপর কি খেয়াল থাকে কখনো? ও আচ্ছা, সব দোষ আমার, আমি কখনো আপনাকে দেখি না আপনাকে। মিহি, আপনি আপনার হবু জামাইয়ের জন্য এই এক গাদা ময়দা মেখে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়না দেখছেন, কিন্তু এখনো এই বর্তমান জামাইয়ের জন্য একটু শাড়িও পরেন নাই। আর নির্বাচনের কাজ অনেক গুরুত্বপূর্ণ আমার জন্য, কিন্তু এই মিহি নামটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই নিহানের জীবনে। আচ্ছা, যদি এই মিহি নামটা এত গুরুত্বপূর্ণ হয়ে থাকে আপনার জন্য, তাহলে সবসময় ডিভোর্স করেন কোনো? একবার বললে কি হয় মিহি, নির্বাচনের পর অবধি না সারা জীবন আমার সাথে থেকে যান? আমি যদি বলি তাহলে কি আপনি থেকে যাবেন মিহি? আমার মুখে বলা কথাটা কি আপনার জন্য এত জরুরি? সত্যি কি মিহি আপনি কিছু বুঝতে পারেন না? এই কথাটা বলে নিহান মিহির দিকে তাকিয়ে দেখে মিহি ও নিহানের দিকে দেখে মিহি সব বুঝতে পারে, ওর প্রতি নিহানের ফিলিংস কেয়ার সব। মিহি দুষ্ট হতে পারে, বাচ্চা হতে পারে, কিন্তু সে একটা মেয়ে, সামনে দাঁড়িয়ে থাকা একটা পুরুষের মনে তার জন্য কি অনুভূতি রয়েছে সেটা মিহি অনুভব করতে পারে। মিহি বলে, না সত্যি আমি কিছু বুঝতে পারি না নিহান, আমাকে বলে বুঝতে হবে। যদি কখনো সময় হয় আপনার তাহলে বলে বুঝিয়ে দিয়েন কি আছে মনে আপনার।
না হয় দেখা যাবে একদিন আপনার বলার অনেক কিছু থাকবে কিন্তু শোনার জন্য সামনে দাঁড়ানো মিহি থাকবে না। তাই নিহান সময় থাকতে সময়ের দাম দিতে শিখুন। মিহি কথাটা বলে রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে রওনা দেয় আর মনে মনে বলতে থাকে, সরি নিহান, আপনাকে কথাটা এইরকম করে বলতে চাই নাই আমি, কিন্তু কি করব বলুন, খুব ইচ্ছে করে আপনার মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনতে। একদিন আপনি সত্যি নিজের মনের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসি নামক শব্দটা আমার জন্য প্রকাশ করবেন সেই আশায় থাকি আমি। আর সেই দিন এই মিহি শুধু আপনার জন্য সাজবে, শুধু আপনার হবে প্রমিজ। মিহি কথাটা বলে নিচে নেমে যায়। নিহান বসে বসে ভাবতে থাকে মিহি কি তাকে প্রপোজ করতে বলল। কিন্তু যদি মিহি ও নিহানকে পছন্দ করে তাহলে আজকে ছেলেটার সাথে দেখা করতে রাজি হলো কোনো, এত সুন্দর করে সাজলো কোনো, তাহলে কি মিহির মনে ওর জন্য কোনো ফিলিংস নাই? কথাটা ভেবে নিহানের মন খারাপ হয়ে যায়। সে শুরু একটা হতাশার শ্বাস নিয়ে নিজের ফোনের দিকে নজর দেয়। সারা রান্নাঘরে রান্না করছে, মিহি সেখানে যায় তাকে সাহায্য করতে থাকে। তবে মিহির এইরকম সাজগোছো দেখে সারা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার মিহি, আজকে এত সাজগোছো, কোনো সুন্দর করে শাড়ি পরছো, মেকআপ করছো? কাহিনী কি, নিহান ভাইয়ার সাথে কোথাও যাচ্ছ নাকি? না সারা ভাবি, তেমন কিছু না, আসলে আমার একটা বন্ধু আসবে আজকে, তার সাথে দেখা করতে যাব, সেই জন্য এইরকম সাজগোছো করা। আর নিহানের এত সময় কোথাও উনি আমাকে দেখবেন? আচ্ছা তাই, কিন্তু আমি তো দেখি নিহান সবসময় শুধু মিহি মিহি করতে থাকে। তবে জানো নিহানে, তোমার প্রতি এই কেয়ারিং ভালোবাসা সব দেখতে অনেক ভালো লাগে। সত্যি উপরওয়ালা যা করে তা ভালোর জন্য করে। নিয়ার সাথে বিয়ে হলে হয়তো নিহান কখনো ওকে ভালোবাসতে পারতো না। কিন্তু আজকে দেখো নিহান তোমার সাথে কত খুশি, দেখো ভবিষ্যতে তোমরা অনেক সুখী হবে। ভাবি, ভবিষ্যতে কি যে হবে সেটা আমি নিজেও বুঝতে পারি না মাঝে মধ্যে। তবে যা হবে দেখা যাবে, এখন তাড়াতাড়ি রান্না করা যাক, আমার আবার বাহিরে যেতে হবে। সারা আর মিহি রান্না শেষ করে খাবার টেবিলে সব সাজিয়ে রাখতে থাকে। নিহান নিচে নামে, সে একটু আড়চোখে মিহিকে দেখে এরপর টেবিলে বসে যায়। হানিয়া বেগম আর মুরাদ শিকদার সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখে টেবিলে সারা আর মিহি খাবার সাজিয়ে রাখছে। সেটা দেখে হানিয়া বেগম বলে, বাহ, আমার বাড়ির বউরা দেখি বেশ মনোযোগী হয়ে গেছে তাদের কাজে, খুব ভালো। আচ্ছা নিহান, তোমার কি আজকে কোনো জরুরি কাজ আছে? না মানে তাহলে একটু মিহিকে নিয়ে কোথাও ঘুরে আসতে। অনেক দিন হলো মেয়েটা বাহিরে কোথাও বের হয় না। নিহান একবার মিহির দিকে তাকিয়ে দেখে এরপরও বলে, আমার সামনে নির্বাচন, তাই আজাইরা সময় আমার হাতে নাই যে কাউকে নিয়ে বাহিরে যাব। আর এমনিতে আমার সাথে কোথাও যাওয়ার মতো ইচ্ছা হয়তো মিহির নাই। ওনার ঘোরাঘুরি করার মানুষ আছে। হানিয়া বেগম সহ মুরাদ শিকদার ছেলের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু নিহান আর কোনো কথা না বলে খাওয়ার দিকে মনোযোগ দেয়। মিহি বুঝতে পারে নিহান কোনো এই কথাটা বলেছে, কিন্তু সে চুপচাপ থেকে সবাইকে খাবার বেড়ে দেয়। মিহি মনে মনে বলে, মিহি, এই নিহানের আজকে যা রাগ দেখছি, তোকে মনে হয় পুরো কাঁচা চাবিয়ে খেয়ে ফেলবে। আম্মু, তুমি আমাকে কোথায় ফাঁসিয়ে দিলে, যদি এই ছেলেকে না বলি তাহলে আম্মু হয়তো আরো 10টা ছেলের সাথে দেখা করতে হবে। আর তখন নিহান আমার যে কি করবে সেটা হয়তো নিহান ছাড়া কেউ জানে না। মিহি কথাটা ভাবতে থাকে আর নিজেও খাবার টেবিলে খেতে বসে যায়। নিহানের খাওয়া শেষ, সে এখন পরিষদে চলে যাবে। নিহান যখন বাহিরে যাবে তখন মিহি বলে, নিহান, আজকে আমার একটু বাহিরে আমার বন্ধুর সাথে দেখা করতে যেতে হবে। আপনি কি আমাকে একটু গাড়ি করে সেখানে পৌঁছে দিয়ে আসবেন? মিহির কথাটা শুনে নিহান পিছনে ফিরে তাকায়। এমনি তার রাগ মাথায় উঠে গেছে, তার উপর মিহির এইসব কথা শুনে নিহান রাগী কণ্ঠে বলে, মিহি, আপনার কি আমাকে দেখে ড্রাইভার মনে হয় যে আপনি যেখানে যাবেন সেখানে পৌঁছে দিব আমি? বাড়িতে অনেক গাড়ি রয়েছে, যেকোনো একটা দিয়ে যেতে পারেন। আর যদি খুব শখ থাকে তাহলে যার সাথে দেখা করতে যাবেন তাকে বলেন আপনাকে এসে নিয়ে যেতে। নিহান কথাটা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। মিহির মুখটা একদম চুপসে যায়, কারণ তাদের বিয়ের পর থেকে নিহান কখনো মিহির সাথে এইরকম করে কথা বলে নাই। আর হানিয়া বেগম আর মুরাদ শিকদার ও নিজের ছেলের এত রাগ দেখে নাই। হানিয়া শিকদার বলে, মিহি, তুমি কোথায় যেতে চাও আজকে? আসলে আম্মু, আজকে আমার এক বন্ধুর সাথে দেখা করতে যেতে হবে। কেমন বন্ধু তোমার? আসলে আম্মু, সত্যি কথা হলো, আপনি তো জানেন আমার আর নিহানের বিয়েটা হঠাৎ করে হয়ে গেছে, যার কারণে আমার পরিবারের কাউকে কিছু বলতে পারি নাই। আর আমার আব্বু যথেষ্ট রাগী, তাই এখনো বিয়ে বিষয়ে জানাই নাই, কিন্তু আম্মু আমার জন্য পায়ে দেখেছে। আর আজকে তার সাথে দেখা করতে রেস্টুরেন্টে যেতে হবে। হানিয়া শিকদার আর মুরাদ শিকদার তারা একে অপরের মুখের দিকে তাকিয়ে দেখে এখন বুঝতে পারে তার ছেলে কোনো এত রেগে রয়েছে। হানিয়া বেগম বলে, এই জন্য বলি আমার ছেলের এত রাগ করলো কোনো। নিজের বউ অন্য কারো সাথে দেখা করতে যাবে, রাগ তো করবেই। হানিয়া শিকদার এখন নিজের ছেলের রাগের কারণ বুঝতে পারে, না হলে তার ছেলে কখনো কি মিহির সাথে রাগ করতে পারে।
তবে সত্যি মিহির বাবার সাথে এই বিষয়ে কথা বলা দরকার। উনি মনে করেছিলেন মিহির পরিবারে হয়তো কেউ নাই, তাই হয়তো কিছু বলে নাই। এইবার কথা হানিয়া শিকদার না বলে মুরাদ শিকদার বলে। রিম, মিহি, তোমার কথাটা আমরা বুঝতে পারছি, তোমার মা বাবাকে সত্যি বিষয়টা জানানো দরকার। একটা কাজ করো, ওনাদের এই বাড়িতে আসতে বলো বা ওনাদের ফোন নাম্বার দেও, আমরা কথা বলি। যেহেতু তোমাদের বিয়েটা হয়ে গেছে সেটা তোমার পরিবারকে জানানো দরকার। মিহি মুরাদ শিকদারের কথা শুনে শান্তি পায় নাই, সে আরো বেশি টেনশনে করে, তার বাবাকে তো চিনে না, সেই জন্য এইসব কথা বলছে। মিহি বলে, আসলে আপনারা যত সহজ মনে করছেন বিষয়টা এতটা সহজ না, আর আমার আব্বু কোনো সহজ সরল বা গরিব মানুষ না। উনি যথেষ্ট রাগী আর প্রভাবশালী লোক, আমাদের গ্রামে আমার বাবার উপর কথা বলার সাহস কারো হয় না। আর আমি ওনার কথা ছাড়া অন্য কাউকে বিয়ে করে ফেলেছি, আবার এতদিন সংসার করছি, এইটা জানলে হয়তো আমাকে মেরে ফেলবে। হানিয়া শিকদারের মিহির মুখের দিকে তাকিয়ে মায়া হচ্ছে, মেয়েটা হয়তো সত্যি ভয় পেয়ে রয়েছে। হানিয়া শিকদার বলে, আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, তোমার বাবাকে আমরা সবাই বলে বুঝাবো। নিহান বাড়িতে আসুক, তারপর ওর সাথে কথা বলে সব সমস্যা সমাধান করব। আর আমাদের নিহান এই শহরের মন্ত্রী, তাই ওকে জামাই হিসাবে মানতে কোনো সমস্যা হবে না তোমার বাবার। তুমি বেশি চিন্তা করো না মিহি। মিহি একটু মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সবাই মনে করছে তার বাবাকে মানানো খুব সহজ, কিন্তু একমাত্র মিহি জানে কতটা সমস্যা হবে। কারণ ওর বাবার রাগ কেমন সেটা মিহি খুব ভালো করে জানে, সত্যি জানলে কি যে হবে সেটা কেউ বলতে পারে না। তবে এখন মিহির ওই ছেলের সাথে দেখা করতে যাওয়া খুব জরুরি, না হলে পরে আরো বড় সমস্যা হবে। সবাইকে খাওয়া দাওয়া শেষ করিয়ে মিহি বাড়ির গাড়ি নিয়ে রেস্টুরেন্টের দিকে রওনা দেয়। মিহি যখন গাড়িতে বসে থাকে তখন ওর ফোনে তার মা কল করে। মিহি কল রিসিভ করে বলে, হ্যালো আম্মু, বলো কি হয়েছে। মিহু, তুমি কি সেই ছেলের সাথে দেখা করতে গিয়েছিলে? কেমন লাগলো কথা বলে ছেলেটার সাথে? আম্মু, মাই সকাল 10টা বাজে, এত তাড়াতাড়ি দেখা করে কি করে আসতে পারবো? মাই গাড়ি করে যাচ্ছি, রেস্টুরেন্টে পরে ফোন করে বলবো। ও আচ্ছা, তাহলে তোমার আব্বু যদি কিছু জিজ্ঞেস করে তাহলে কি বলবো? তোমার আব্বু নাকি ছেলে খুব পছন্দ হয়েছে। যদি আব্বু ছেলে এত পছন্দ হয় তাহলে বলো ওনাকে বিয়ে করে নিতে, আমাকে কোনো বিরক্ত করে। আর একটা কথা, আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না, তুমি দেখা করতে বলছো তাই করছি, এর চেয়ে বেশি কিছু হবে না। তুমি আব্বুকে বলো আমার ছেলে পছন্দ হয় নাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মিহি? এই কথাটা তোমার আব্বুর সামনে কি করে বলবো আমি? আর ছেলে কোনো পছন্দ হবে না? তোমার কি খারাপ আছে? ছেলের মধ্যে দেখতে সুন্দর, ভালো পরিবার থেকে বিলং করে, ভালো চাকরি রয়েছে, আর কি চাই? এইসব দিয়ে আমার কোনো দরকার নাই। আর আব্বুকে কি করে বলবে, মানে মুখ দিয়ে বলবে যে মিহির এই ছেলে পছন্দ হয় নাই, দ্যাট ইট। আর একটা কথা, এইসব চাকরি দিয়ে আমার কোনো কাজ নাই, আমি এখন বিয়ে করব না মানে করব না। আর এই বিষয় নিয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না। মিহি কথাটা বলে ফোন কেটে দেয়। রাগে তার শরীর জ্বলে যাচ্ছে, এখন সে যে কি করবে সেটা নিজেও জানে না। এই কথা যদি ওর বাবা একবার শুনে তাহলে হয়তো মিহিকে জীবিত কবর দিয়ে দিবে, কিন্তু ওর আর কিছুই করার নাই। নিহানকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারবে না মিহি, তাই এইবার তার আব্বুকে বিষয়টা জানানো দরকার তার। মিহি বলে, কোনো যে সেই দিন চুরি করে বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলাম, এরপর থেকেও জীবনে একটার পর একটা বিপদ লেগেই আছে। মিহি, তোর সামনে অনেক বড় বিপদ রয়েছে, নিজেকে বাঁচাতে হবে তোকে। মিহির মাথায় চিন্তা ঘুরপাক খাচ্ছে, কিন্তু গাড়ি ছুটে চলছে তার আপন গতিতে, একটা সময় পর সেটা রেস্টুরেন্টে পৌঁছে যায়। মিহি গাড়ি থেকে নেমে ভিতরে যায়, সেখানে অনেক লোক বসেছিল, এর মধ্যে থেকে একটা লোক রয়েছে যাকে সে কালকে ছবিতে দেখেছে। মিহি একটা দীর্ঘ শ্বাস ফেলে সেই দিকে এগিয়ে যায়, পিছনে মুখ করে একজন বসে রয়েছে। মিহি বুকে সাহস নিয়ে ডাক দেয়, এক্সকিউজ মি, আপনি কি মিস্টার ইয়াসিন? পিছনে ফিরে থাকা লোকটা মিহির ডাকে পিছনে ফিরে তাকায়, বেশ সুন্দর দেখতে, জিম করা বডি, অবশ্য মিহির বাবার পছন্দ কি খারাপ হতে পারে কোনোদিন? ইয়াসিন হাসি মুখে বলে, জি আমি ইয়াসিন, আর আপনি নিশ্চয়ই মিহি, যার সাথে আজকে আমার দেখা করার কথা রেস্টুরেন্টে? আমি মিহি, আসলে আপনার পিক আম্মু কালকে আমাকে দিয়েছে, কিন্তু তত ভালো করে খেয়াল করে দেখা হয় নাই, তাই একটু সিউর হয়ে নিলাম। বাই দা ওয়ে, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। জি আমারও ভালো লাগলো মিহি, আপনার সাথে দেখা হয়ে। দাঁড়িয়ে আছেন কোনো, বসুন না। বসুন। মিহি বসে যায়। ছেলেটা ভালো আছে দেখতে, যদি আজকে নিহানের সাথে তার বিয়ে ঠিক না হতো তাহলে হয়তো এই লোককে বিয়ে করতে রাজি হয়ে যেত। কিন্তু এখন সে বিবাহিত, আর সত্যি বলতে এর সাথে কথা বলতে কেমন জানি অস্বস্তি বোধ হচ্ছে তার, কিন্তু তবুও সৌজন্যে রাখার জন্য কথা বলা দরকার। মিহি বলে, আচ্ছা আপনার বিষয়ে তেমন কোনো কথা জানা হলো না, তাই একটু জানা যাক একে অপরের বিষয়ে। আপনি কি করেন? বা কোথা থেকে পড়াশোনা করেছেন? অবশ্যই কোনো নয়।
ইয়াসিন আর মিহি কথা বলতে থাকে। মিহির কোনো জানি ভালো লাগছে না কথা বলতে, কিন্তু নিহানের সাথে ঝগড়া করতে কথা বলতে সবসময় তার ভালো লাগে। তাহলে ওর সাথে এমন কোনো ফিল হচ্ছে মিহির। আজকে নিহানের একটা মিটিং রয়েছে, সামনে নির্বাচন, তাই এই মিটিং করা খুব জরুরি তার জন্য। কিন্তু তারা সবাই ঠিক করে আজকে একটা রেস্টুরেন্টে দেখা করবে আর সেখানে বসে কথা বলবে। তাই নিহান, সানভি আর তার কাজের লোকেরা একটা রেস্টুরেন্টে ভিতরে আসে। সেখানে অনেক লোক রয়েছে, তারা একটা বড় টেবিলে বসে কথা বলতে থাকে। মিহি আর সেই ছেলে যখন কথা বলতে থাকে তখন খাবারের অর্ডার নিয়ে আসে ওয়েটার। মিহি যখন খাবার খেতে যাবে তখন ওর হাতে হঠাৎ করে একটু গরম খাবার পড়ে যায়, যার কারণে মিহি একটু মুখ দিয়ে আহ নামক শব্দ বের করে। ইয়াসিন বলে, আরে মিহি, কি হয়েছে আপনার দেখি? ওহ, আপনার হাতে গরম স্যুপ পড়ে গেছে, দাঁড়ান আমি টিস্যু দিয়ে মুছে দিচ্ছি। মিহির এখন তার ব্যথার দিকে খেয়াল নাই, কারণ সে সামনে থাকা একটা মানুষকে দেখা যাচ্ছে অপলক, সেটা আর কেউ না, নিহান। নিহান আর মিহি একই রেস্টুরেন্টে এসেছে তাদের কাজের জন্য। হঠাৎ করে কারো মুখে আহ শব্দটা শুনে নিহানের চোখ যায় সেই দিকে। সেখানে মিহিকে দেখে সে অবাক হয়ে পড়ে, তার সব কথা মনে পড়ে। নিহানের এখন আগুনের দৃষ্টি মিহির দিকে রাখা। মিহি একটু শুধু ঢুক গিলছে। নিহান তাকিয়ে দেখে মিহির হাতে যেখানে গরম খাবার পড়ে যায় আর ইয়াসিন সেখানে টিস্যু দিয়ে মুছে দিচ্ছে। এইটা দেখে নিহানের কি পরিমাণ রাগ হচ্ছে সেটা ওর চোখ দেখে বোঝা যাচ্ছে। ইয়াসিন বলে, মিহি, আপনার কি বেশি ব্যথা করছে? মিহি মিহির খেয়াল আসে তার হাতের দিকে, সেখানে ইয়াসিনের হাত দেখে মিহি তাড়াতাড়ি সরিয়ে নেয়। সে একটু আর চোখে নিহানকে দেখে। নিহান এখনো মিহির দিকে তাকিয়ে রয়েছে। মিহি বলে, না না, আমার কিছু হয় নাই, আমি ঠিক আছি। আপনি খাবার খাওয়া শুধু করেন ইয়াসিন। মিহি যে কি করবে সেটা বুঝতে পারছে না। ভয় নিহানের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছে না। মিহি মনে মনে বলে, ওহ গড, তোমার কি আমার জান কবজ না করা অবধি শান্তি হবে না? যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, কথাটা এতদিন বিশ্বাস করি নাই, আজ করছি। এখন কি যে হবে, এই নিহান আমাকে খুন করে ফেলবে। মিহি, আজকে তুই শেষ। চলবে। নিহান যেভাবে মিহির দিকে তাকিয়ে আছে মিহি বুঝতে পারে তার কপালে আজকে প্রচুর বিপদ রয়েছে, কিন্তু এখন মেয়ে কি করবে? না পারবে এখন এখান থেকে চলে যেতে, তাহলে ওর আব্বু মনে হয় ওকে মেরে ফেলবে। আর না পারবে এই নিহানের সামনে অন্য ছেলের সাথে কথা বলতে। মিহি মনে মনে বলে, মিহি, তোর সাথে আজকে কি যে হবে সেটা কেউ বলতে পারবে না। নিহান কি মিটিং করার জন্য অন্য কোনো রেস্টুরেন্টে পাই নাই? ওহ গড, কি যে হবে আমার, তাড়াতাড়ি কথা বলে এখান থেকে চলে যায়। মিহি আর ইয়াসিন তখন খাবার খেতে থাকে। নিহানের সেই দিকে তাকিয়ে থাকা দেখে সানভি নিহানের কাছে এসে ওর কানে কানে বলে, বসো, এই নির্বাচন জয় লাভ করার জন্য আমাদের এই মিটিং অনেক জরুরি, তাই স্যার সেখানে মনোযোগ দেন। আর মিহি ম্যাম আজকে এই ছেলের সাথে দেখা করতে এসেছে, এইটা আপনার জানা ছিল, তাই এখন কি করা যাবে না স্যার? সানভির কথা শুনে নিহান সামনের দিকে তাকিয়ে দেখে টেবিলে বসে থাকা রাজনীতির লোকজন তার দিকে তাকিয়ে আছে। আসলে কি হচ্ছে সেটা তারা বুঝতে পারছে না। নিহান হঠাৎ করে কোনো এত রেগে গেল আর ওইদিকে কোনো তাকিয়ে আছে সেটা তাদের বোধগম্য হচ্ছে না। নিহান বুঝতে পারে তার এখন মিটিং করা কতটা জরুরি। সানভি সঠিক বলেছে, নির্বাচনে জয় লাভ করা খুব গুরুত্বপূর্ণ। নিহান বলে, আসলে এই রেস্টুরেন্টে আমার খুব পরিচিত, তাই একটু আশেপাশে তাকিয়ে দেখছিলাম। এখন এইসব বাদ দিয়ে কাজের কথা বলা যাক। যেহেতু সামনে নির্বাচন, সেই জন্য আপনাদের সাহায্যে আর নির্বাচনে বিরুদ্ধে যারা থাকবে তারা যাতে কোনো সমস্যা না করতে পারে সেটা দেখা জরুরি। নিহান তার মিটিং করতে থাকে, তবে আর চোখে সবসময় তার নজর মিহির উপর রয়েছে। অন্যদিকে মিহি কি বলবে ইয়াসিনের সাথে ওর গলা শুকিয়ে যাচ্ছে বারবার। ইয়াসিন মিহির এইরকম পানি খাওয়া দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, মিহি, কিছু কি হয়েছে আপনার? এইরকম করে পানি খাচ্ছেন, কোনো শরীর খারাপ লাগছে কি? ডক্টরের কাছে কি যেতে হবে? কোনো সমস্যা? না না ইয়াসিন, ডক্টরের কাছে যেতে হবে না, আমার আসলে বাহিরে অনেক গরম, তাই একটু পানি পিপাসা লাগছে। আচ্ছা, আপনার বিষয়ে কোনো কথা জানা হলো না, তাহলে সেই বিষয়ে জানা যাক। ইয়াসিন বেশ সুন্দর করে কথা বলতে পারে, মিহির বেশ ভালো লাগছে কথা শুনতে। কিন্তু মিহির এইরকম করে তাকিয়ে থাকা যে নিহানের কতটা রাগ উঠিয়ে দিচ্ছে হয়তো মিহি সেটা জানে না। নিহানের মিটিং অনেক সময় ধরে চলে, তবে এখন সবার জন্য খাবার অর্ডার করে সানভি। কারণ সানভি জানে নিহানের এখন যা রাগও হয়তো কি যে করবে, তাই সব দায়িত্ব সেই পালন করছে। নিহান হাত থেকে ফোন নিয়ে কাউকে মেসেজ করে, মিহি, ওয়াশরুমে আসুন, আমি সেখানে ফ্রেশ হতে যাচ্ছি, যদি না আসেন তাহলে আপনার সাথে আজকে বাড়িতে কি হবে সেটা আপনি নিজেও জানেন না। মিহি যখন ইয়াসিনের সাথে হেসে হেসে কথা বলছিল তখন ওর ফোনে একটা মেসেজ আসে। মিহি চেক করে দেখে নিহানের নাম্বার থেকে এসেছে। পরে দেখে নিহান তাকে ওয়াশরুমে যেতে বলেছে। মিহি নিহানের দিকে তাকায়, নিহান ওকে ইশারা দিয়ে ওয়াশরুমে যেতে বলে। তখন মিহি বলে, আচ্ছা ইয়াসিন, আমার না একটু শরীর খারাপ লাগছে, একটু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি। আপনি এখানে বসুন একটু।
ও আচ্ছা যান মিহি, সমস্যা নাই। মিহি কথাটা বলে ওয়াশরুমের দিকে চলে যায়। নিহান ও ফ্রেশ হওয়ার কথা বলে ওয়াশরুমে যায়। মিহি এখন ওয়াশরুমের ভিতরে দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ করে কেউ একজন তার হাত শক্ত করে ধরে। আর সেটা কি হতে পারে তা মিহি জানে। নিহান রাগী স্বরে বলে, সমস্যা কি আপনার মিহি? ওই ছেলেটার সাথে এত হেসে হেসে কি কথা বলছিলেন আপনি? এত ভালো লাগছিল কথা বলতে, ওর ছোঁয়া যেতে খুব এনজয় করছিলেন তাই না? নিহান মিহির হাত খুব শক্ত করে ধরে, যার কারণে মিহি বেশ অনেক ব্যথা পাচ্ছে, কিন্তু নিহানের সেই বিষয়ে কোনো খেয়াল নাই। আর নিহান যেভাবে মিহির সাথে কথা বলছে সেটা শুনে মিহির বেশ বিরক্ত লাগছে। মিহি বলে, এইটা কেমন করে কথা বলছেন আপনি নিহান? আর হাতে এত শক্ত করে কোনো ধরলেন? ব্যথা করছে আমার। ওই ছেলের সাথে কথা বলতে বাধ্য আমি, না বললে সমস্যা হবে, আর আপনি সব জানেন তাই না? মিহির ব্যথা বা মিহির একটা কথাও নিহানের কানে যায় নাই। সে আরো জোরে মিহির হাত ধরে রাখে। নিহান বলে, এখন একটু আমি হাত ধরেছি বলে আপনার ব্যথা লাগছে, কিন্তু এতক্ষণ সেই ছেলেটা হাত ধরেছিল তখন ভালো লাগছিল তাই না? ওই ছেলের সাথে কথা বলা আপনার বাধ্যতা না, আপনার ভালো লাগে মিহি। আপনার প্রথম দেখায় সেই ছেলেকে ভালো লেগে গিয়েছে, কিন্তু শুরু বিয়েতে রাজি হতে পারছেন কারণ আমার রাগ আর আমাদের বিয়ের জন্য। বিষয়টা এইরকম না নিহান। ইয়াসিনের সাথে কথা না বললে আব্বু আমাকে অন্য কারো সাথে কথা বলতে বলবে, তখন কি করব? আর আমি বিবাহিত, আর আপনি আমার স্বামী, আমার কোনো অন্য ছেলের সাথে কথা বলতে ভালো লাগবে? নিহান মিহির হাত ছেড়ে দেয়, আর মিহির কতটা কষ্ট হচ্ছে সেটা ওর মুখ দেখে বোঝা যাচ্ছে। কিন্তু ওর রাগ একটুও কমে নাই। নিহান বলে, আজকে আপনার আব্বুর জন্য এই ছেলের সাথে কথা বলতে বাধ্য করেছে, কালকে যদি বলে আপনাকে ইয়াসিনকে বিয়ে করতে, তখন কি করবেন আপনি মিহি? আসলে সত্যি কি জানেন মিহি, আমাদের বিয়ের পর থেকে আমার কেয়ার ভালো ব্যবহার আপনাকে মুগ্ধ করেছে, তাই আপনি আমার সাথে এতদিন থেকেছেন। কিন্তু আজকে ইয়াসিনের ব্যবহার আপনার কাছে ভালো লাগছে, তাই ওর সাথে থাকতে ইচ্ছে করছে আপনার। আপনার কি মনে হয় নিহান আমি চরিত্রহীন যে আজকে নিহানকে ভালো লাগবে, কালকে ইয়াসিনকে? ইয়াসিনের ব্যবহার ভালো তার মানে এই না আমি ওকে ভালোবেসে ফেলেছি। সেটা ঠিক, কিন্তু একটা কথা বলুন, ওর সাথে দেখা হওয়ার পর আপনার মনে হয়েছে হয়তো ও আমার থেকে ভালো? যদি আপনি আমার হতেন তাহলে কখনো অন্য কাউকে আমার থেকে বেশি ভালো লাগতো না আপনার মিহি। একটা সত্যি কথা কি জানেন না, আপনার প্রতি ভালোবাসার কোনো অনুভূতি আছে, আর না নিজের বাবার সামনে গিয়ে আমাদের বিয়ের বিষয়ে বলার কোনো সাহস আছে। নিহান মিহির হাত ছেড়ে দেয়। মিহিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে যায় ওয়াশরুম থেকে। মিহি কি করবে সেটা বুঝতে পারে না, তবে এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, তাই চলে যায় আবার রেস্টুরেন্টে। ইয়াসিন বসে রয়েছে মিহিকে আসতে দেখে বলে, মিহি এখন আপনার শরীর কি সুস্থ লাগছে? কোনো সমস্যা হচ্ছে কি? তাহলে বলুন, ডক্টরের কাছে যাওয়া যাক। মিহি টেবিলে বসে যায়। এখন তার মাথায় কোনো কিছু আসতে নাকি বলবে সে ইয়াসিনকে সত্যিটা কি বলে দিবে। যদি ইয়াসিন গিয়ে তার আব্বুকে বলে দেয় তাহলে কি হবে? মিহি একটু হালকা নিঃশ্বাস নিয়ে বলে, ইয়াসিন আপনার আমাকে কেমন লেগেছে? মানে বিয়ের বিষয়ে আপনার কি মনে হয় আমার মতো মেয়ের সাথে কি আপনি থাকতে পারবেন? আমি হয়তো আপনার জন্য যোগ্য না, তাই এই বিয়েটা করা মনে হয় ঠিক হবে না ইয়াসিন। মিহি এইরকম কোনো বলছে সেটা ইয়ামিন বুঝতে পারছে না, কারণ মিহির সাথে কথা বলে তার ভালো লাগলো। তার এই বিয়েতে কোনো সমস্যা নাই ইয়াসিন বলে, মিহি আপনি এমন করে কোনো বলছেন? এই বিয়েতে আমার কোনো অসুবিধা নাই, আর আপনি যথেষ্ট ভালো একজন মেয়ে। আমার আপনাকে পছন্দ হয়েছে, এই বিয়েতে আমি রাজি মিহি, আই লাইক ইউ মিহি। কিন্তু আপনার কি পছন্দ হয়েছে আমাকে? ইয়াসিনের কথাটা মিহি ভালো করে শুনতে পায় নাই। সে নিহানের দিকে তাকিয়েছিল, কিন্তু নিহান ওর মিটিং নিয়ে বিজি। একটা বার মিহির দিকে দেখো না, তাই মিহির মন সেই দিকে ছিল, ইয়াসিনের কথায় মনোযোগ দেয় নাই। মিহি আবার যাতে শুনতে পায় সেই জন্য বলে, জি। মিহি জি কথাটা বলে আর কোনো কথা বলতে পারে না। ইয়াসিন বুঝতে পারে মিহি রাজি তাকে বিয়ে করতে। ইয়ামিন মিহির হাত ধরে বলে, মিহি আমি বুঝতে পেরেছিলাম আপনার আমাকে পছন্দ হয়েছে মিহি। আপনি আর আমি দুইজনে যখন এই বিয়েতে রাজি, তাহলে আর সমস্যা কি? তাড়াতাড়ি বিয়ে করে ফেলা যাক। এখনই আমি দুইজনের পরিবারকে বিয়ের বিষয়ে বলে দিব। মিহি বুঝতে পারছে না কি হচ্ছে, সে রাজি হয় নাই, শুধু তখন শুনতে পাই নাই বলে জিজ্ঞেস করেছে, কিন্তু এইটা কি হলো? ইয়াসিন নিজের ফোন বের করে কল দেয় তার পরিবারকে। মিহি তখন থেকে ইয়াসিনকে বলে যাচ্ছে সে কোনো কথা বলতে চায়, কিন্তু ইয়াসিন শুনছে না। ইয়াসিন কল দিয়ে বলে, মা মিহি রাজি হয়ে গেছে, এই বিয়েতে তোমরা বিয়ের ডেট ঠিক করো। খুব তাড়াতাড়ি বিয়ে করতে চাই আমরা। মিহি বুঝতে পারে সব শেষ হয়ে গেছে, এখন ইচ্ছে করছে নিজেকে কি যে করতে বুঝতে পারছে না। একদিকে নিহান তার উপর রাগ করে বসে রয়েছে, অন্যদিকে এই ইয়াসিন তাকে বিয়ে করার জন্য মাথা খারাপ করে দিয়েছে। নিহান খুব মনোযোগ দিয়ে মিটিং করছে, কিন্তু আসলে তার মনের মধ্যে কি চলছে সেটা শুধু নিহান জানে। নিহান মিটিং শেষ করে মিহির দিকে তাকায়।
নিহান যখন মিহির দিকে তাকিয়েছিল তখন মিহির হাতে ইয়াসিন একটা চুমো খায় এবং তখনই নিহানের চোখ যায় মিহির উপর। মিহি নিজেও ভাবতে পারে নাই ইয়াসিন এমন কিছু করবে, তাই সে নিজের হাত সরিয়ে ফেলে আর বলে, কি করছেন ইয়াসিন, হাতে এইরকম চুমো কোনো খাচ্ছেন? এইটা রেস্টুরেন্টে আর আমাদের বিয়ে এখনো হয় নাই, আমি এইসব একদম পছন্দ করি না। তাই আর কোনোদিন আমাকে টাচ করবেন না ইয়াসিন, আমার কাছে বিরক্ত লাগে বিষয়টা। ওকে মিহি, বুঝতে পেরেছি, আর কখনো আপনার অনুমতি ছাড়া টাচ করব না আপনাকে। সরি মিহি। ইয়াসিন কথাটা বলে নিজের হাত সরিয়ে নিয়ে রাখে, কিন্তু নিহানের দৃষ্টি একটু ওসরে না মিহি আর ইয়াসিনের উপর থেকে। মিহির হাত ধরে চুমো খাওয়ার বিষয়টা পুরো নিহানের চোখে পড়েছে। নিহান চুপ করে দেখে যাচ্ছে মিহি কোনো কথা বলে না, সে বসে থাকে। অনেক সময় পর নিহানের মিটিং শেষ হয়, ইয়াসিন কথা বলছে কিন্তু মিহির মাথায় এইসব নাই, সে এখন কি করবে সেটা ভাবছে। ইয়াসিন একটু কথা বলা শেষ করে নিহান তার মিটিং শেষ করে মিহির দিকে তাকায় পড়ে সানভিকে বলে, সানভি চলে যাওয়া যাক, পরিষদে আমার কাজ রয়েছে, এখানে থেকে আর কি করব। নিহান কথাটা বেশ জোরে বলেছে তাই মিহির কান অবধি পৌঁছে যায়। মিহি এতক্ষণ ভাবনার মধ্যে বিভোর ছিল, কিন্তু হঠাৎ নিহানের কথাটা কানে আসে। মিহি ওইদিকে তাকায়, তবে নিহান তার দৃষ্টি সানভির দিকে রেখে কথাটা বলে। মিহি দিকে না তাকিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। ইয়াসিন অনেক সময় ধরে মিহির সাথে কথা বলে তারা রেস্টুরেন্টে থেকে বেরিয়ে পড়ে। মিহির জন্য গাড়ি দাঁড়িয়ে ছিল, সেটা করে সে বাড়িতে পৌঁছে যায়, সেখানে গিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে যায়। দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়, পরে রাত হয়, কিন্তু নিহান কোনো মেসেজ বা কল কিছু দেয় না। মিহি অনেকবার নিহানকে কল করে কিন্তু নিহান সেটা রিসিভ করে না, তাই মিহি বসে থাকে রুমে। রাত এখন প্রায় 12টা, নিহান এখনো বাড়ি ফিরে নাই। অন্য সময় হলে মিহিকে ফোন করে বলে দেয় নিহানের আসতে দেরি হবে, কিন্তু আজকে তাও করে না। মিহি অনেক সময় ধরে নিহানের জন্য অপেক্ষা করে, কিন্তু কেউ আসছে না দেখে মিহি বেডে শুয়ে পড়ে। নিহানের গাড়ি এসে পৌঁছয় শিকদার বাড়িতে। নিহান নেমে নিজের বাড়িতে ঢোকে। নিহান রুমে এসে ফ্রেশ হয়ে বাহিরে বের হয়। মিহি তখন ঘুমিয়ে রয়েছে। নিহানের চোখ যায় ঘুমন্ত মিহির দিকে। নিহান এগিয়ে গিয়ে মিহির বেডের কাছে গিয়ে বসে ওর মুখের ওপর চলে আসা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দেয়, এরপর বলে, মিহি, আপনি শুধু কি আমার রাগ করাটা দেখেন একবার, ও বুঝতে পারেন না কতটা কষ্ট হয় আমার যখন আপনাকে অন্য কারো সাথে দেখি। রেস্টুরেন্টে যখন ওই ছেলেটা আপনার হাত ধরেছিল তখন বুকের মধ্যে কতটা কষ্ট হয়েছে সেটা শুধু আমি জানি মিহি। আপনাকে ভালোবাসা টাচ করার অধিকার শুধু এই নিহানের, অন্য কারোর নয়। নিহান কথাটা বলে মিহির দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিহানের চোখ যায় মিহির হাতের দিকে। দুপুরে যেখানে অনেক শক্ত করে ধরেছিল, যার জন্য এখনো জায়গাটা লাল হয়ে গেছে। নিহান একটা মলম নিয়ে এসে লাগিয়ে দেয় মিহির হাতে। ঘুমের মধ্যে হঠাৎ হাতে করো টাচ পেয়ে মিহির ঘুম ভেঙে যায়। সামনে নিহানকে দেখে মিহি বলে, নিহান, আপনি কখন আসলেন? আমাকে ডাক দিলেন না? কোনো রাতে কি কিছু খেয়েছেন? আমি কি খাবার গরম করে দিব? নিহান মিহির কথায় কোনো জবাব দেয় না, শুধু হাতে মলম লাগাতে থাকে। মিহি কোনো উত্তর না পেয়ে আবার বলে, কি হলো বলেন, খাবার কি খেয়েছেন? আর কি করছেন, হাতে মলম দিচ্ছেন? কোনো মলম লাগিয়ে দেওয়ার অধিকার কি এখন আর আমার নাই? ওহ, ভুলে গিয়েছিলাম, আপনাকে টাচ করার কোনো রাইট এখন আমার নাই। সব অধিকার আপনার হবু জামাইয়ের আছে। আচ্ছা, আজকে রেস্টুরেন্টে কি হলো, মানে বিয়ের ডেট কবে ঠিক হলো? মিহি নিহানের দিকে তাকিয়ে দেখে, কিন্তু তাতে নিহানের কিছু যায় আসে না। নিহান এইরকম ব্যবহার মিহির সাথে আর কখনো করে নাই, হয় রাগ করেছে না হলে অভিমান করেছে, কিন্তু এখন মনে হচ্ছে নিহানের কোনো যায় আসে না মিহির বিয়ে নিয়ে। মিহি বলে, না মানে আসলে বিয়ের ডেট ঠিক করা হয় নাই, কিন্তু ইয়াসিন বিয়ের জন্য রাজি হয়েছে, সেটা ওর পরিবারকে জানানো হয়েছে। ওনারা বলেছে খুব তাড়াতাড়ি বিয়ের দিন ঠিক করবে। নিহানের মলম লাগানো শেষ হয়ে যায়। মিহির কথাটা ও শুনতে পায়, সেটা শুনে একটা হাসি দেয় আর বলে, ও আচ্ছা, তাহলে বিয়ের দিন যেহেতু তাড়াতাড়ি ঠিক করা হয়েছে, তাহলে আমাদের ডিভোর্স তাড়াতাড়ি করতে হবে। আজকে যেহেতু রাত হয়ে গেছে, তাহলে কালকে সকালে উকিলের সাথে কথা বলে ডিভোর্সের কাগজ রেডি করতে বলবো। কাগজ রেডি হয়ে গেলে আপনি সাইন করে দিয়েন, আর কাবিনের টাকা দিয়ে দিব, কোনো সমস্যা নাই। নিহানের ডিভোর্সের কথাটা মিহির কানে পৌঁছাতে মিহি বলে, ডিভোর্স মানে? আমাকে ডিভোর্স দেওয়া ছাড়া আপনি অন্য কাউকে বিয়ে কি করে করবেন? আর যেহেতু আমাদের বিয়ের সময় তেমন কোনো আইনের কাজ ছিল না, তাহলে নিশ্চয়ই খুব বেশি সময় লাগবে না ডিভোর্সের জন্য। টেনশন করবেন না মিহি, ডিভোর্সের সবকিছু আমি সামলে নিব, আপনার বিয়েতে কোনো সমস্যা হবে না। নিহানের এইরকম ব্যবহার মিহির মনে কাটার মতো বিঁধছে। নিহান ওর উপর রাগ করত, বকা দিত, সব ঠিক ছিল, কিন্তু এইরকম অপরিচিত মানুষের মতো আচরণ করত না। মিহির কোনো জানি খুব কষ্ট হচ্ছে, না পারছে ওর বাবাকে বিয়ের কথা বলতে, না পারছে নিহানের এইরকম ব্যবহার সহ্য করছে। মিহি বলে, নিহান, আমার বিয়ে হয়ে গেলে কি আপনার কোনো সমস্যা হবে না? কষ্ট হবে না আপনার?
আমার কষ্ট আপনার কাছে কোনো মূল্য নাই মিহি, আর এমনিতে আজকাল অনেক মানুষের ডিভোর্স হচ্ছে, বিয়ে হচ্ছে, এতে নতুন কি? আর ইয়াসিনের মতো ভালো কাউকে পেতে হলে এই নিহানের মতো কাউকে ছেড়ে দিতেই হবে আপনার মিহি। নিহান: সত্যি এইটাই মিহি, এখন আমি বুঝতে পারছি শুধু শুধু আপনার প্রতি অধিকার দেখেই ভুল করেছি আমি। আপনার প্রতি আমার কোনো ফিলিংস নাই, না কখনো সেটা হবে। আপনি শুধু এইটা দেখলেন সেই ছেলের সাথে যদি আপনি কথা বলেন তাহলে আমার কতটা রাগ হয়, কিন্তু কতটা কষ্ট হয় সেটা আপনি দেখেন নাই। নিজের বউয়ের হাত অন্য কেউ ধরলে কতটা খারাপ লাগে সেটা আপনি বুঝতে পারবেন না, কারণ আপনি এখনো কাউকে ভালোবাসেন নাই, এমনকি আমাকেও না। মিহি রুমে বসে থাকে, নিহান তার স্টাডি রুমে রয়েছে, সেখানে সে তার রাজনীতির বিষয়ে কাজ করছে। মিহির সাথে খুব একটা কথা বলে নাই, সেই জন্য মিহির মন খুব খারাপ। রাত যখন প্রায় অনেকটা তখন মিহি যায় নিহানের রুমে, গিয়ে দেখে এখনো লাইট জ্বালিয়ে কাজ করছে নিহান। মিহি বলে, নিহান আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। আপনি কি অনেক বিজি? মিহির কথায় নিহান তার ল্যাপটপ থেকে মুখ তুলে দরজার সামনে তাকিয়ে দেখে মিহি দাঁড়িয়ে রয়েছে। নিহান বলে, আমি অনেক বিজি কাজ করছি, এখন সামনে নির্বাচন রয়েছে, সেটা তো আপনি জানেন মিহি। পরে সকালে কথা বলবো, আর আমার আর আপনার মধ্যে কথা বলার বাকি আছে। আপনি কি ঘুমাতে আসবেন না নিহান? না, এখন ঘুমাতে ইচ্ছে করছে না, আর আজকে থেকে এই রুমে থাকবো আমি। এখন আপনি যান মিহি, আমার কাজে বিরক্ত করবেন না। নিহানের কথাটা এইবার মিহিকে বেশ কষ্ট দেয়, আগে কখনো নিহান মিহির সাথে এইরকম করে কথা বলে নাই, তবে আজকে কোনো বলছে। আর নিহান এই রুমে থাকলে মিহি ঘুম কি করে আসবে, নিহানকে না দেখলে মিহির ঘুম আসে না এখন। তাই মিহি এইবার রুমের ভিতরে গিয়ে নিহানের সামনে দাঁড়ায় আর ওর হাত থেকে ল্যাপটপটা নিয়ে নেয় আর বলে, নিহান আপনার সাথে আমার কথা আছে, সেটা কি আপনি বুঝতে পারছেন না? সমস্যা কি আপনার? আর এই মিহিকে ইগনোর করার চেষ্টা একদম করবেন না, চুপচাপ আমার কথা শুনবেন আর পরে গিয়ে ওই রুমে ঘুমাবেন। মিহির এইরকম কাজের নিহান একটু অবাক হলেও বেশি কথা বলে না, সে মিহির দিকে না তাকিয়ে বসা থেকে উঠে যেতে থাকে। তখন মিহি নিহানের হাত ধরে ফেলে আর ওর কোলে বসে যায়। নিহান বলে, কি করছেন এইসব মিহি, উঠুন। কেউ দেখে ফেলবে, আর আপনার সাথে আমার 2 দিন পর ডিভোর্স হয়ে যাবে, তাই এখন এত কাছে আসা ঠিক নয়। নিহানের কোনো কথা মিহি শুনে না, সে বলে, মিস্টার নিহান এত ভয় কোনো করেন আপনি? আর যদি কেউ দেখে ফেলে তাহলে কি হবে? আপনি আমার জামাই, তাই আপনার কাছে আসার অধিকার আমার আছে। আর এইসব কোনো ডিভোর্স হবে না আমাদের মধ্যে, বুঝতে পারলেন? মিহি শুধু এই নিহান শিকদারের বউ, অন্য কারো নয়। মিহির কথা শুনে নিহান একটু হাসে, সে জানত মিহি ও তাকে ভালোবাসে, তাকে ছাড়া থাকতে পারবে না মিহি। নিহান এইবার মিহির কোমর জড়িয়ে ধরে ওকে কাছে নিয়ে আসে আর সুন্দর করে ওর 2 গালে হাত রেখে বলে, সত্যি কি এই মিহির উপর শুধু আমার অধিকার রয়েছে? তাহলে মিহি কোনো অন্য ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছে? আরে ওই ইয়াসিনের সাথে শুধু দেখা করতে গিয়েছি, বিয়ে করে ফেলি নাই তো। ওই ইয়াসিনকে আমি ভালোবাসি না, আমি আপনাকে পছন্দ করি নিহান। কিন্তু এই কথাটা আমার বিশ্বাস হচ্ছে মিহি। আজকে যেমন আপনার আব্বুর ভয় ওই ইয়াসিনের সাথে দেখা করতে গিয়েছিলেন, হতে পারে একদিন আপনার আব্বুর ভয় ওকে বিয়ে করে ফেলবেন। নিহানের কথা শুনে মিহি ভাবে, সত্যি কথা বলেছে নিহান, তার আব্বুর ভয় যদি সত্যি তাকে বিয়ে করতে হয় তখন। এখন সময় হয়ে গেছে, তার পরিবারকে আসল ঘটনা জানানো দরকার, পড়ে আরো দেরি হয়ে যেতে পারে। মিহি বলে, নিহান আপনার কথা ঠিক, তাই কালকে আমি আর আপনি আমার বাবার বাড়িতে যাব। সেখানে গিয়ে আব্বুর সামনে আপনার হাত ধরে বলবো, এই হলো নিহান শিকদার, আমার জামাই। আমি নিহানকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। মিহির কথা শুনে নিহান হাসে আর বলে, সত্যি বলতে পারবেন এই কথা আপনার আব্বুর সামনে? অবশ্যই পারবো, কিন্তু নিহান সামনে নির্বাচন, তাই আপনি অনেক বিজি থাকবেন, তাহলে কি যেতে পারবেন কালকে আপনি? এই নিহান সবসময় তার মিহির জন্য ফ্রি থাকে। আর নির্বাচনের এখনো যথেষ্ট দেরি রয়েছে, তাই কালকে যেতে পারবো, সমস্যা হবে না। আর নিহান শিকদার তার বউয়ের জন্য সবকিছু করতে পারে। মিহি খুশি হয়ে নিহানকে জড়িয়ে ধরে। মিহি জানে না নিহানের জন্য তার মনে কি ফিলিংস রয়েছে, তবে নিহানকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না সে। নিহান তার জীবনে প্রথম আর শেষ পুরুষ হয়ে থাকবে। নিহান আর মিহি তাদের রুমে চলে যায়, সেখানে গিয়ে শুয়ে পড়ে। মিহি যখন শুয়ে পড়ে তখন নিহান ওকে পিছন থেকে জড়িয়ে ধরে আর বলে, আচ্ছা মিহি, যদি আপনার আব্বু আমাদের বিয়ে মেনে নেয় তাহলে আমরা আবার বিয়ে করব। পুরো শহর জানবে আজকে নিহান নেহাল শিকদারের বিয়ে, আর তার বউ হবে এই চুন্নি মিহি। নিহান একদম আমাকে চুন্নি বলবেন না। সেই দিন যদি বিয়ে বাড়িতে চুরি করে খাবার খেতে না আসতাম তাহলে আজকে আপনার বউ হয়ে থেকে যেতাম না, বুঝতে পারলেন? বুঝতে পেরেছি চুন্নি বউ। মিহি একটু রাগী দৃষ্টিতে নিহানের দিকে দেখে নিহান ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। সকাল হয়ে যায়, মিহি গোসল করে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে থাকে, আর নিহান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাহিরে আসে। নিহান এসে মিহিকে জড়িয়ে ধরে আর বলে, মিহি শুনুন না, আমরা বরং কয়েকদিন এখানে থেকে পরে আপনার বাবার বাড়িতে যাই।
এতদিন পর আপনি আমার কাছে এসেছেন, একটু সময় কাটাতে চাই আপনার সাথে। একদম না নিহান, একসাথে সময় কাটানোর জন্য বাকি জীবন পড়ে রয়েছে, কিন্তু এখন বাসায় যেতে হবে। না হলে দেখা যাবে আব্বু ইয়াসিনের সাথে আমার বিয়ে সব ঠিক করে দিবে। আচ্ছা, আপনার আব্বুকে দেখে এত ভয় কোনো পান আপনি মিহি? আমার শ্বশুর কি এত খারাপ নাকি? যেহেতু আমার বউ এত মিষ্টি তাহলে শ্বশুর নিশ্চয়ই খুব ভালো হবে। নিহানের কথা শুনে মিহি হাসে। নিহান যদি জানতো মিহির বাবা কেমন তাহলে এই কথা বলতো না। একবার শুধু মিহির বাবার সাথে দেখা হোক, সব বুঝতে পারবে কত ধানে কত চাল মিহি বলে। নিহান, আপনার শ্বশুর কেমন সেটা আপনি ওখানে গেলে দেখতে পারবেন। একবার আমার বাপের রাগ দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে আমার বাপ কেমন। আপনাকে সেটা দেখাতে নিয়ে যাচ্ছি আমি, চলুন। শ্বশুর না অসুর বাড়ির সামনে থেকে জম দেখবেন। চলবে।